ভালো হতো স্যার। ডিপার্টমেন্টের এটা তো আরেকটু স্যার জুম করলে আরেকটু বেটার হতো স্যার। না, আমাদের এখানে এটা মনিটরটা মনে একটু প্রবলেম করতেছে, আমার দেখতে কষ্ট হয়, যেমন ঝাপসা ঝাপসা দেখতেছি। আমরা ক্লিয়ার দেখতেছি স্যার, আচ্ছা, তাহলে তো সমস্যা নাই। এবারে পারফেক্টলি। শুরু করি, 150 হয়ে গেছে, শুরু করি। যেহেতু 2 ঘন্টা আমার টার্গেট হচ্ছে এই টপিকসটা আজকে কভার করা। তো এটা একদম পুরো রেডি করে দিছি, দেখো এই কালকে রাত 2টা পর্যন্ত পড়ছি, আগে করা ছিল, এটা আবার নতুন করে আপডেট করছি পুরোটা, একদম সবকিছু রেডি করে দিছি। আচ্ছা স্যার, ওকে, আমরা দেখবো আজকে এই যে এলিমেন্টারি প্রবাবিলিটি থিওরি, মানে প্রবাবিলিটির উপরে আমরা শুরু করব। তো প্রবাবিলিটি তোমাদের ইন্টারমিডিয়েটও ছিল নাকি, কতটুকু ছিল মনে আছে? ইন্টারমিডিয়েটে কি কি পড়ছিলা, কারো কোনো মনে আছে? স্যার স্বাধীন ঘটনা, পরাধীন ঘটনা ফ্রি ছিল স্যার, সাথে স্যার বাকিগুলো ছিল আর কি। বাইস থিওরাম ছিল, কন্ডিশনাল প্রবাবিলিটি, এই যে শর্তাধীন সম্ভাব্যতা। হ্যাঁ স্যার, সর্বাধীন সম্ভাবনাও ছিল স্যার। তারপরে এই বাইস থিওরাম। স্যার বাইস থিওরাম কোনটা স্যার, একটু স্যার যদি আউটকাম বলতেন। নামটা শুনছো কিনা? বাইস থিওরাম ছিল না স্যার এই নাম শুনে নাই স্যার। আচ্ছা, এটা শুনো নাই। বেসিক্যালি আমরা ওই দিকে একটু দেখবো। আর হচ্ছে ট্রি ডায়াগ্রাম, এগুলো কি ছিল আগে? ট্রি ডায়াগ্রাম স্যার। ইয়েস স্যার। ট্রি ডায়াগ্রাম ছিল। ইয়েস স্যার। হ্যাঁ স্যার ট্রি ডায়াগ্রাম ছিল। তো তোমাদের তো সবই শেষ, তাইলে আমি কি দেখাবো এখানে? স্যার বায়াস থিওরাম। বাইস থিওরামটা দেখাই দিলে হবে শুধু? না করে স্যার। হ্যাঁ, স্যার ডিটেইলস দেখাই। আমরা পড়াশোনা করতাম স্যার, কি বইয়ে ছিল স্যার, পড়ি নাই তো সবকিছু হবে। আচ্ছা ঠিক আছে, দেখো এটা, কারণ এটা লাগবে আমাদের, এগুলো লাগবে কারণ হচ্ছে আমাদের এখন থেকে যা আছে সবই হচ্ছে প্রবাবিলিটি, মানে আজকে থেকে শুরু হলো, এটা হচ্ছে জাস্ট বেসিক প্রবাবিলিটি, এরপরে যা হবে সব প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে, মানে যেগুলো আমাদের একদম রিয়েল লাইফে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন, দ্যাট মিনস আমার প্রবলেম কিরকম হলো, আমি কোন ডিস্ট্রিবিউশন ইউজ করা লাগে, এগুলো তোমরা দেখবে যে 3rd সেমিস্টার বা 4th সেমিস্টারে গেলেই তোমাদের বিভিন্ন জায়গায় এই জিনিসগুলো চলে আসবে, বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউশন ইউজ করা, কোন ডিস্ট্রিবিউশন, কোন ক্ষেত্রে কোন ডিস্ট্রিবিউশন ইউজ করতে হয়, এই জিনিসগুলো শিখতে হবে। সো ওইটার নামই হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। সুতরাং প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের আগে ফার্স্ট কাজ হচ্ছে আমার প্রবাবিলিটিটাই, মানে প্রবাবিলিটির আগে জানা যে এটা কি জিনিস। তো যেহেতু এটা আগেও আমাদের কিছুটা বেসিক ধারণা আছে ইন্টারমিডিয়েট বেসে, তো ওইটার সাথে মিল রেখে এখানে আমি এগুলো একটু তাড়াতাড়ি করব, কারণ যে জিনিসগুলো নতুন ওইগুলো আমি একটু ভালোভাবে আলোচনার চেষ্টা করব। তো এখানে আমরা দেখবো হচ্ছে বিভিন্ন ডেফিনেশন কিছু, আর প্রবাবিলিটির বেসিক রোল। এই বেসিক রোল মানে হচ্ছে তোমার ইন্টারমিডিয়েটে যেগুলো দেখছো ওই রোলগুলাই। আসলে মেইন কথা হচ্ছে প্রবাবিলিটি পড়তে গেলে আমার ওইগুলো লাগবে, ওইগুলোই হচ্ছে প্রবাবিলিটির মেইন জিনিস, ঠিক আছে? আর এখানে আমরা নতুন করে একটু দেখবো কন্ডিশনাল প্রবাবিলিটি, দেন ইন্ডিপেন্ডেন্স এন্ড বায়াস থিওরাম। সো এইগুলা জেনারেল ডিসকাশন কিছু, যে স্টার্ট আওয়ার ইনভেস্টিগেশন অফ প্রবাবিলিটি উইথ সাম বেসিক কনসেপ্টস এন্ড ডেফিনেশন, দ্যাট মিন্স কোথা থেকে এই কনসেপ্টগুলো আসতেছে, মানে কোন কোন সিচুয়েশন হলে আমরা কি করি। যেমন এখানে আমি 3টা সেন্টেন্স লিখছি যে আই শুড বি ব্যাক বাই 10 PM, হি ইজ শিওর টু বি ইন দ্য ক্লাস, স্যার উইল নট টেক ক্লাস টুমরো। প্রতিনিয়তই এইরকম প্রবাবিলিটির কাজগুলা মানে সচরাচর আমরা এগুলো বলতেছি, হয়তো আমরা বুঝতে পারতেছি না, ঠিক আছে? এই কারণে প্রথমে আমরা বলছি কি যে উই লিভ ইন এ ওয়ার্ল্ড ফুল অফ আনসার্টেনটি এন্ড ডেসক্রাইবস দিস ইন মেনি ডিফারেন্ট ওয়েজ। বিভিন্ন ভাবে এগুলোকে ডেসক্রাইব করি আনসার্টেনটি গুলোকে, যেমন এখানে যেগুলো বেশি কোনোটাই সার্টেন, আনসার্টেন, অনেক কিছু আছে এখানে। তো ইচ অফ দিস ফ্রেজেস এক্সপ্রেসেস এ ডিগ্রি অফ আনসার্টেনটি, এগুলো একটা ডিগ্রিও মিন করে। এখন যখন ডিগ্রির কথা চলে আসতেছে তখন হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের কথা আসবে। টু ডিল উইথ আনসার্টেনটি ম্যাথমেটিক্যালি ইউ নিড টু বি এবল টু এক্সপ্রেস ইট অ্যাজ নাম্বার। মানে যখনই এটা ডিগ্রির কথা বলে আসতেছে যে আনসার্টেনটি, দ্যাট মিনস কোনো কিছু নিশ্চিত অথবা কোনোটা অনিশ্চিত, মানে কতটুকু নিশ্চিত কতটুকু অনিশ্চিত, যে এই ধারণাগুলা যখন মানে কতটুকু আমরা এটা ডিগ্রির কথা বলে ফেলতেছি যে কতটুকু, তখন হচ্ছে আমার একটা ম্যাথমেটিক্যাল মেজারমেন্ট, যে ম্যাথমেটিক্যালি আমাকে বলতে হবে যে এটা কতটুকু। যেমন আমরা আগে যেমন ওই যে কোরিলেশনের ক্ষেত্রে পড়ছিলাম, প্রথমত বলছিলাম কি যে প্রথমত রিলেশন আছে কিনা, কোরিলেশন আছে কিনা, দেন থাকলে কিরকম রিলেশন আছে এবং তার ডিগ্রি কতটুকু, এইরকম প্রবাবিলিটিটাও সেম। তো ম্যাথমেটিক্যালিও এটাকে আমরা এক্সপ্রেস করতে পারি। We can do this by using a scale from 0 to 1 to
to describe the chance that something will happen. Okay. On this scale, 0 represents a situation which is impossible and 1 represents something that is certain to happen. যে জিরোটা হচ্ছে টোটালি ইম্পসিবল একটা জিনিস মিন করবে আর 1 হচ্ছে সার্টেনলি ঘটবে। So this number is called the probability that something will happen. আচ্ছা, এটা হচ্ছে আমরা আবার সচরাচর যেটা করি আমরা পার্সেন্টেজ নিয়ে কাজ করি অনেক সময়, না পার্সেন্টেজ। তো পার্সেন্টেজটার আরেকটা অল্টারনেটিভ ফর্ম আমরা বলতে পারি যে প্রবাবিলিটি। পার্সেন্টেজ যেমন আমরা 100-তে কত পার্সেন্ট এরকম চিন্তা করি, প্রবাবিলিটিটা হচ্ছে ওই 100% থেকে আমি 1-এ গেলে কত হবে। ঠিক আছে, আমরা পার্সেন্টেজ 0 থেকে 100%-এর ভিতরে চিন্তা করি কোনো কিছু, সেম দেখো পার্সেন্টেজ দ্বারাও কিন্তু আমরা সার্টেনটি আনসার্টেনটি এগুলো আমরা মেজার করতে পারি। তো আর প্রবাবিলিটি করি হচ্ছে আমরা 1 এর মাধ্যমে, যে 0 থেকে 1 এর মাধ্যমে। So in probability, we are always concerned with experiments in which the outcome is not determined in advance. এখন বলতেছে যে প্রবাবিলিটি মানে সব সময় হচ্ছে একটা এক্সপেরিমেন্ট নিয়ে আগে কাজ করবে, মানে রেজাল্ট কি হচ্ছে না হচ্ছে সেটা আমি জানি না, কিন্তু একটা এক্সপেরিমেন্ট নিয়ে আগে কাজ করবে। এইরকম অনেকগুলো কেস এখানে বলছি এক্সাম্পল হিসেবে, যেমন রোলিং এ 6 সাইডেড ডাই, রেজাল্ট কি হবে আমি জানি না, আউটকাম কি হবে আমি জানি না, জাস্ট আমি এই ডাইসকে রোল করলাম, তাহলে 1 থেকে 6 পর্যন্ত যে কোনো কিছু আসতে পারে, তাহলে রেজাল্ট আমার অজানা। তাহলে এই যে রোলিং ডাইস এটা হচ্ছে আমার একটা এক্সপেরিমেন্ট করা। তারপরে ডিলিং এ হ্যান্ড অফ 5 কার্ডস ফ্রম এ ডেক অফ 52, এই যে 52 কার্ড থেকে 5টা কার্ড তুমি নিলা, কিভাবে নিবা ওইগুলা প্রবলেম করার সময় দেখবো আমরা। তো এরকম কিছু এক্সাম্পল এখানে আছে যে সিচুয়েশনগুলো আমরা কিভাবে প্রবাবিলিটি কনসেপ্টগুলো কিভাবে আসে। দেন কিছু ডেফিনেশন, প্রথমত র্যান্ডম এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট হচ্ছে একটু আগেই আমি যেটা বলে ফেলছি এটাই, যে আমরা রেজাল্ট না জানলেও কোনো একটা কাজ যেটা ডিফারেন্ট আউটকাম আসতে পারে, অ্যান এক্সপেরিমেন্ট দ্যাট ক্যান রেজাল্ট ইন ডিফারেন্ট আউটকামস ইভেন দো ইট ইজ রিপিটেড ইন দ্য সেম ম্যানার এভরি টাইম, মানে প্রতিবারে দেখা যাচ্ছে হয়তো এটা রিপিট হতে পারে। তো ওই এক্সপেরিমেন্টগুলোকে বলা হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। আমি একটু দেখে শেয়ার দাঁড়াই দেই। যেমন টু কসিং এ টয়েন, ওয়ার্ডটা মিসিং হয়ে গেছে, থ্রোয়িং ডাইস এটসেট্রা আর অল এক্সাম্পলস অফ র্যান্ডম এক্সপেরিমেন্টস। এই যে কথাটা বলছে, অ্যান এক্সপেরিমেন্ট দ্যাট ক্যান রেজাল্ট ইন ডিফারেন্ট আউটকামস হবে ডিফারেন্ট ইভেন দো, যদিও ইট ইজ রিপিটেড ইন দ্য সেম ম্যানার এভরি টাইম। এবং দেখা যাবে যে এখানে আরেকটু কথা এড করা যেত, যেখানে আউটকামস গুলা ডিটারমাইন করা নাও হতে পারে, অ্যাডভান্সলি আউটকাম গুলো ডিটারমাইন করা নাও হতে পারে, কিন্তু কাজটা আবার কি হবে রিপিটেডলি আমরা করতে পারবো। যেমন আমরা টসে কয়েন, আমরা একটা কয়েনকে টস করতে পারি, আউটকাম হবে হেড ও টেল, কি আসবে জানি না, বাট আমরা এই যে বারবার করতেছি, বারবার আমরা এটাকে টস করতেছি, কাজটা করতেছি, তার মানে হেড এবং টেল যে কোনো একটা হয়তো আসবে, এর বাইরে কোনো কিছু আসবে না। এই যে এটা হচ্ছে মানে রিপিট করা, কাজটাকে আবার রিপিট করা, তো এটাকে বলা হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। যেমন টয়েন, থ্রোয়িং ডাইস এগুলা। তারপর আসতেছে স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেসটা হচ্ছে যে কোনো একটা এক্সপেরিমেন্ট, ওই এক্সপেরিমেন্টটা করার পরে ওইখানে কি কি আউটকাম আমার আসতে পারে, সম্ভাব্য কি কি আউটকাম থাকতে পারে, এগুলো হচ্ছে এই আউটকামগুলোকে নিয়ে যে সেট, এটাকে বলা হচ্ছে স্যাম্পল স্পেস। ঠিক আছে, দ্য সেট অফ অল পসিবল আউটকামস অফ এ র্যান্ডম এক্সপেরিমেন্ট। আমরা যে কাজটা করতেছি ওই কাজটার সম্ভাব্য কি কি আউটকাম থাকতে পারে এগুলোকে নিয়ে, যে আউটকামগুলোকে নিয়ে যে সেট, এটাকে বলা হচ্ছে স্যাম্পল স্পেস। এখানে কিছু এক্সাম্পল দিছি, এরপর এখানে ওই যে ফাইনাইট, ইনফাইনাইট, ডিসক্রিট এন্ড কন্টিনিউয়াস। তাহলে আমি ডেফিনেশনটা পরে যাই, ডিসক্রিট এবং কন্টিনিউয়াস এবং ফাইনাইট ইনফাইনাইট জিনিসগুলো কি, এটা একটু আমরা বোঝার চেষ্টা করি। যেমন এক্সাম্পল, ফার্স্ট এক্সাম্পল বলছি, ইফ উই রোল অ্যান আনবায়াসড মানে হচ্ছে ফেয়ার 6 সাইডেড ডাই, যদি আমরা একটা ডাইস করি, রোল করি, দেন দ্য স্যাম্পল স্পেস ইজ কি হবে 1 2 3 4 5 6। আমরা জানি যে ওইখানে যেহেতু 6টা সাইড থাকে, 6টা সাইডে আসতে পারে, যে কোনো একটা আসতে পারে, তাইলে সম্ভাব্য পসিবল আউটকাম হচ্ছে আমার 1 থেকে 6। তাইলে 1 থেকে 6 সবগুলোর কালেকশন যেটা, এটাই হচ্ছে স্যাম্পল স্পেস। ইফ উই টস এ ফেয়ার কয়েন টুয়াইস, যদি আমরা একটা কয়েনকে দুইবার করে আমরা টস করি, ডিনোট হেডস বাই এ, টেলস বাই টি, দেন দ্য স্যাম্পল স্পেস ইজ, এই 4টা অপশন আসতে পারে। দ্যাট মিনস দুইবারে দুইটাই হেড আসতে পারে, দুইটা টেল আসতে পারে, একটা হেড একটা টেল এরকম করে আসতে পারে। তাহলে এগুলো হচ্ছে আমার আউটকাম। এটা সেকেন্ড ব্র্যাকেট হবে, এটা ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেছে, আমি আবার এডিট করবো, দেখি এডিট করে তারপর পাঠাবো।
ইন অল অফ দিস এক্সাম্পলস দ্য স্যাম্পল স্পেস ইজ ফাইনাইট। এখানে দেখো স্যাম্পল স্পেসটা হচ্ছে ফাইনাইট। ফাইনাইট এখানে 6টা মানে 6টা, আমরা কাউন্ট করতে পারতেছি 6টা, এখানে 4টা স্যাম্পল স্পেস, এই হচ্ছে আমার ফাইনাইট। ইন মেনি এক্সাম্পলস মানে ফাইনাইট আর ইনফাইনাইট কখন কি রকম আসে, স্যাম্পল স্পেসেস আর নট ফাইনাইট। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আবার স্যাম্পল স্পেসটা আবার ইনফাইনাইটও হতে পারে। ইফ উই টস এ ফেয়ার কয়েন আনটিল হেডস কামস আপ দেন দ্য স্যাম্পল স্পেসিস। তাহলে এখানে দেখো তো জিনিসটা, এটা বুঝছো কিনা কথাটা। ইফ উই টস এ ফেয়ার কয়েন আনটিল হেডস কামস আপ, মানে যতক্ষণ পর্যন্ত হেড আসবে না আমরা ততক্ষণ পর্যন্ত এক্সপেরিমেন্টটা করব। তাহলে এখন দেখো ওইখানে সম্ভাব্য আউটকাম কি আসতে পারে। আমরা কয়েনটাকে প্রথমে টস করলাম, এটা প্রথমে হেড আসতে পারে, তাহলে এটা একটা আউটকাম। প্রথম টস করলাম, এটা হেড আসলো না, আসলো টেল, এরপরে হেড আসলো, এটা একটা আউটকাম। এরকম হইতে পারে যে প্রথম দুইবারই টেল আসছে, এরপর এটা হেড আসছে। তাইলে দেখো এই যে এক্সপেরিমেন্টটা আমি বারবার করতেছি এবং এখানে আমি চাচ্ছি কি যে যতক্ষণ পর্যন্ত হেড আসবে না ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমি এক্সপেরিমেন্টটা কন্টিনিউ করব। তাইলে এখানে এটা কি হচ্ছে, এই স্যাম্পল স্পেসটা দেখো তো তুমি, এই আউটকাম কি হচ্ছে, এটা 100 বার পরেও আসতে পারে হেড, 1 লাখ পরেও আসতে পারে হেড। তার মানে এই যে আউটকাম গুলা, এই আউটকাম গুলা আমরা কি ইনফাইনাইট সংখ্যক, ইনফাইনাইট সংখ্যক। দিস টাইম দ্য স্যাম্পল স্পেস ইজ ইনফাইনাইট, কারণ এই আউটকাম আমার ইনফাইনাইট হইতে পারে। দেখো তো এটা এটা বুঝছো কিনা, এই কথাটা বুঝছো কিনা? স্যার একটা মানে আপনি যে বললেন হেড আসা পর্যন্ত করবে, মানে হেড আসা পর্যন্ত আমি হ্যাঁ, এক্সপেরিমেন্টটা করতে থাকবো। স্যার প্রথমবারে যখন টস করলাম, করতে প্রথমবারে থাকবে। যদি হেড এসে যায় সেক্ষেত্রে তো আর এক্সপেরিমেন্টটা এই তো কন্টিনিউ করবো তাইলে না। হেড আসলো, তাইলে না, তখন তো তোমার এক্সপেরিমেন্ট, এটাই তো বলতেছি, তখন তো মানে তোমার স্যার হচ্ছে এক্সপেরিমেন্টটা কন্টিনিউ করা দরকার লাগতেছে না, কিন্তু তুমি দেখলে যে প্রথমবার আসলো না, বুঝতে প্রথমবার কি পারছি, আসলো, টেল আসলো, তেল তাহলে এটা আসলো কোনটা, আউটকামটা কোনটা, এটা এটা মানে হ্যাঁ, প্রথমবার টেল আসলো এরপরে হেড আসলো। এইরকম তুমি এরকম হইতে পারে না, তুমি অনেকগুলো 100 ক্রম বার টস করতেছো কিন্তু তোমার হেড আসতেছে না, আসতেছে কি শুধু টেলই আসতেছে, এরপরে তেলই 100 বারের আসছে, পরে গিয়ে হেড আসলো। হেড আসছে। তাইলে দেখো এটা তুমি এটা দিয়ে কোথায় শেষ হবে তুমি বলতে পারবা? না কতবার স্যার, পরে গিয়ে এটা শেষ হবে এটা বলা যাবে? তখন আউটকাম গুলা বলা যাবে না। তো এই বলা কারণে যাবে না স্যার। এখানে এটাকে বলতেছি কি, এই স্যাম্পল স্পেসটা হচ্ছে তখন ইনফাইনাইট। হাউএভার দ্য স্যাম্পল স্পেস ইজ স্টিল কাউন্টেবল অর ডিসক্রিট। এখন ডিসক্রিট কেন? ডিসক্রিটের মানে হচ্ছে এই যে এটা কাউন্ট করা, জাস্ট আমি একবার হেড আসলেই হলো, এখানে একবারের পরে যাই আমার একবার হেড আসতেছে, এখানে দুইবার টেল আসার পরে একবার হেড আসতেছে, তাহলে এই যে স্যাম্পল স্পেসটা যেটা, এটা আবার কি করা যায়, কাউন্টেবল, যে আমার কিভাবে আমি হেডটা পাচ্ছি, মানে দ্যাট মিনস এর মাঝখানে কিন্তু আর কোনো ফিগার নাই। ধরো একবার হেড আসলো, তো পরের বার একবার টেল আসার পরে একবার হেড আসলো, তুমি 1.5 বার আসতে পারবে এরকম তো বলতে পারবা না, বুঝছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তো এই এক্সাম্পলটা দ্যাট মিনস আমরা যখন কন্টিনিউয়াস হয়ে যাবে, দ্যাট মিনস এটা কি বলা হচ্ছে কি, কাউন্টেবলি ইনফাইনাইট সেট, যে এখানে ইনফাইনাইট সংখ্যক নাম্বার, ইনফাইনাইট সংখ্যক কি আউটকাম আসতে পারে, কিন্তু এই ইনফাইনাইট সংখ্যক আউটকামগুলোর যে স্যাম্পল স্পেস যেটা, স্যাম্পল স্পেস যেটা, এই স্যাম্পল স্পেসের যে আউটকামগুলোকে কাউন্ট করা যাবে কিসের মাধ্যমে, যেহেতু আমার একবার হেড আসবে শুধু, মানে যতক্ষণ হেড না আসবে আমি ততক্ষণ পর্যন্ত টস করব, এটা বলতেছি। তো এই জন্য এটাকে বলা হচ্ছে স্যাম্পল স্পেসটা কাউন্টেবলি ইনফাইনাইট, কাউন্টেবলি ইনফাইনাইট। ঠিক আছে? এরপরে যেমন বলছে কি, ইফ উই আর মেজারিং দ্য এমিশনস ফ্রম কার্ডস ইন অ্যান এনসিটি সেন্টার, এনসিটি কোনো একটা সেন্টার হয়তো টেস্ট সেন্টার, অ্যান্ড আর ইন্টারেস্টেড ইন হাউ মেনি কার্ডস উই নিড টু টেস্ট। এই দুইটা এক্সাম্পল একটু খেয়াল করবা, দেখবে এইখানে আমরা পাবো যে কোনটাই মানে কখন ডিসক্রিট আর কখন কন্টিনিউয়াস, মানে এই যে কেসগুলো এখানে, এই কেসগুলোর উপর বেস করেই হচ্ছে এখানে ফাইনাইট এবং ইনফাইনাইটের কথাটা আসতেছে। এবং এটা কিন্তু আজকে একটু ভালোভাবে বুঝতে হবে, কেন, ওই যে বলছিলাম প্রথমে, আগে আমরা শুধু প্রবাবিলিটি পড়ছি, সম্ভাব্যতা পড়ছি, আর কিছু পড়ি না। আর এখন আমরা পড়বো এই প্রবাবিলিটি নিয়ে যে কত ধরনের কাজ হয়, প্রবাবিলিটি যে ডিস্ট্রিবিউশন গুলা, এইগুলা নিয়ে আমরা আজকে পড়বো। তো ওই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যদি আমরা শুরু করতে যাই, আমাদের প্রথমে হচ্ছে আমাদের এটা আগে বুঝতে হবে, ডিসক্রিট নাকি কন্টিনিউয়াস। আমার যে প্রবাবিলিটিতে যে স্যাম্পল স্পেস গুলো আছে, ওই স্যাম্পল স্পেস গুলো কি ডিসক্রিট স্পেস স্যাম্পল স্পেস নাকি কন্টিনিউয়াস স্যাম্পল স্পেস? কারণ এই ডিসক্রিট আর কন্টিনিউয়াস এর উপর বেস করে প্রবাবিলিটির অনেক প্রকারভেদ হয়, ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এই কারণে আমার এই জিনিসটা একটু ভালোভাবে বুঝতে হবে, আমি এই কারণে এটা একটু বেশি আলোচনা করতেছি। দেখো এরপরে দুটো এক্সাম্পল দেখো, দ্যাট মিনস কথা একই থাকবে, এটা আমি নিচে লিখছিও আগাই, তাইলে দেখবা কথাগুলো এখানে। If we are measuring the emissions from cars in an NCT center and are interested, আমরা কিসে ইন্টারেস্টেড, এটা হচ্ছে কথা, মানে ইন্টারেস্টটা দেখতে হবে। আমরা যাই এক্সপেরিমেন্ট করি না কেন আমাদের দেখতে হবে আমি কি চাচ্ছি, কি ইন্টারেস্ট আমার, এটার উপর বেস করে হবে যে আমি এটা কি ডিসক্রিট স্পেস নাকি এটা কন্টিনিউয়াস স্পেস। And are interested in how many cars we need to test before we find one that fails.
যতক্ষণ পর্যন্ত একটা ফেল না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কয়টা গাড়িকে টেস্ট করতে পারতেছি এই জিনিসটা দেখবো। দেন আওয়ার স্যাম্পল স্পেস ইজ অ্যাগেইন কাউন্টেবলি ইনফাইনাইট। এটা বুঝছো কিনা দেখো তো। আর এটার সাথে এটা কম্পেয়ার করো, ইফ উই আর মেজারিং দ্য অ্যাকচুয়াল এমিশনস, তার মানে দেখো এই কাজ একই, আমরা কারের এমিশনস যেই এমিশন হচ্ছে সেইটা আমরা বের করব। প্রথমটাতে বলতেছি কি যতক্ষণ পর্যন্ত ফেল না হবে তার আগ পর্যন্ত কয়টা গাড়ি এরকম আমার টেস্ট করছি এই জিনিসটা। আর পরেরটাতে বলছি যে গাড়ি টেস্ট করতেছি কিন্তু আমার হচ্ছে অ্যাকচুয়াল এমিশন কতটুকু হয়েছে এটা। তাহলে দুইটার কেস কিন্তু দুইটা। একটা হচ্ছে কি আমি গাড়ির সংখ্যা গুনতেছি যে ফেল না হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমার একটা ফেল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কয়টা গাড়িকে আমরা টেস্ট করতেছি এটা। আর পরের কেসটা হচ্ছে কি যে এমিশন কতটুকু হয়েছে, যেটাকে আমরা এটা দ্বারা ডিনোট করতেছি। এই কথাটা কি বুঝছো? তাইলে দেখো তো এখানে হচ্ছে নাম্বার অফ কার কয়টা গাড়ি, তাইলে নাম্বার অফ কার এটা কি একটা ডিসক্রিট কেস না 10টা 15টা 20টা? তুমি বলতে পারবা না 20.5 কার, এটা বলা যাবে না। হ্যাঁ স্যার, বলা যাবে এটা না। হচ্ছে নাম্বারের ইয়ে থেকে, হ্যাঁ ডিসক্রিট নাম্বার। আর এখানে হচ্ছে কি মেজারমেন্ট, একটা মেজারমেন্ট যে কতটুকু এমিশন হয়েছে। তাহলে এই মেজারমেন্ট তো এখন ডেসিমাল পয়েন্টও হইতে পারে, না? জি স্যার। এটা ধরো হইতে পারে, এটা 10 হইতে পারে, 10 থেকে 12 এর ভিতরে হইতে পারে। আবার এটা কিন্তু কি হবে না 10 থেকে 1 লাখ হবে না। কেন হবে না? কারণ এমিশন করার একটা মাত্রা আছে, ম্যাক্সিমাম সে এতটুকুই করতে পারবে একটা গাড়ি। ঠিক আছে? তাহলে এখানে দেখো এই যখন আমি অ্যাকচুয়াল এমিশন বের করতে চাচ্ছি ওই গাড়ির, তখন যে স্যাম্পল স্পেসটা, এই স্পেসটা হচ্ছে তখন কন্টিনিউয়াস। কারণ কন্টিনিউয়াস বলতে কি বোঝায়, মানে কোনো একটা ফাইনাইট ইন্টারভ্যালের ভিতরে যখন ইনফাইনাইট সংখ্যক নাম্বার থাকে। এটা আবার কি ধরনের কথা, একটা ফাইনাইট ইন্টারভ্যাল সাপোজ 1 থেকে 2 বললাম আমি, তাহলে 1 থেকে 2 এর ভিতরে দেখো ইনফাইনাইট সংখ্যক নাম্বার আছে না, 1.00 1 কোটি জিরো দিয়ে 1 নিলে সেটাও একটা মেজারমেন্ট। বুঝা গেছে? তাহলে যখন একটা এইরকম ইন্টারভেলের ভিতরে হয়ে যায়, মানে একটা ইন্টারভেল হয়ে যায় কোনো একটা স্যাম্পল স্পেস, তখন ওইটা হয়ে যায় কন্টিনিউয়াস স্যাম্পল স্পেস। নোট দ্যাট এই যে এই দুইটার সাথে কম্পেয়ার করে এটা বলতে, এটা ডিপেন্ডস করতেছে অন হোয়াট উই আর ইন্টারেস্টেড ইন মেজারিং, মানে আমরা কি মেজার করতে চাচ্ছি এইটার উপরে ডিপেন্ড করবে স্যাম্পল স্পেসের ডেফিনেশনটা। উই মে অনলি বি ইন্টারেস্টেড ইন whether or not a car fails an emission test, এমিশন টেস্টে কি ফেল করছে কিনা জাস্ট এটা চাচ্ছি। ইন হুইচ কেস স্যাম্পল স্পেস কি হবে, পাস আর ফেল, যে কোনো একটা, হয় পাস করছে না হলে ফেল করছে। দেখো তিনটা কেস এখানে, শুধু এই একটা কথা দিয়ে মানে কারের এমিশন এটা দিয়েই হচ্ছে টেস্টের ভিতরে, এই টেস্টের ভিতরে এখানে তিনটা কেস। এখানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত ফেল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কয়টা গাড়ি এরকম টেস্ট করা হয়েছে, একটা কেস। এখানে হচ্ছে কতটুকু এমিশন হয়েছে, এটা একটা কেস, ওই গাড়ির টেস্টই করতেছি। আর এখানে বলতেছি কি, এটা এখানে বলতেছি যে ও টেস্টে পাস করছে নাকি ফেল করছে। তাইলে তার স্যাম্পল স্পেসে আউটকাম হচ্ছে শুধু দুইটা। তাইলে এটা হচ্ছে ফাইনাইট। দেখো ফাইনাইট কারণ শুধুমাত্র আমি দুইটাই আউটকাম পাচ্ছি এখানে, ফাইনাইট এবং কাউন্টেবল। ঠিক আছে, কাউন্টেবল এবং ফাইনাইট। সো কাউন্টেবল বলতে কি বোঝাচ্ছে, ওই যে পাস করতেছে বা ফেল করতেছে, ফিক্সড জিনিসটা। তো এই যে স্যাম্পল স্পেস এটা যেটা এরকম কাউন্ট করা যায় বা ফাইনাইট হয় আউটকাম গুলা, সেটা হচ্ছে সেটাকে বলা হয় ডিসক্রিট, এই ডিসক্রিট স্যাম্পল স্পেস। আর কন্টিনিউয়াস হচ্ছে যেখানে ইনফাইনাইট আউটকাম থাকতে পারে এবং আমি এই একটা ইন্টারভেলের ভিতরে হবে, তখন ওই স্যাম্পল স্পেস গুলোকে বলা হয় কন্টিনিউয়াস স্যাম্পল স্পেস। আমরা যখন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন করব তখন আরো এগুলা দেখবা যে মানে লিগার স্টাইল গুলা কিভাবে আছে। স্যার গাড়ির যে পাস এন্ড ফেল এর কথা বলা হলো, এটা কি স্যার ইমিশনের উপর বেস করে পাস এন্ড ফেল বলবে? হ্যাঁ হ্যাঁ, ইমিশনের উপরে, কারণ আমরা এটা ইমিশনের উপরেই সবকিছু করতেছি। ইমিশনের উপর এটা কি পাস করতেছে নাকি ফেল করতেছে। ওই যে বলছি না, এখানে বলছে না দ্য ডেফিনেশন অফ এ স্যাম্পল স্পেস ডিপেন্ডস অন হোয়াট উই আর ইন্টারেস্টেড। গাড়ির টেস্ট, কিন্তু ইন্টারেস্টটা কি আমাদের? ইন্টারেস্ট হচ্ছে প্রথমত বলছিলাম আমরা কি এটা মানে ফেল না হওয়া পর্যন্ত কয়টা গাড়ি পর্যন্ত আমরা এইভাবে গেছি যতক্ষণ পর্যন্ত প্রথম ফেল না হয়েছে গাড়িটা, এটা ছিল একটা ইন্টারেস্ট। ঠিক আছে, তার মানে ওইখানে হচ্ছে কি ইনফাইনাইট সংখ্যক হইতে পারে আউটকামটা, ইনফাইনাইট সংখ্যক আউটকাম হইতে পারে। তাইলে কিন্তু ওটাকে আবার কাউন্টও করা যাবে, যতক্ষণ একটা না আসবে আমার ফেল, একটা ফেল যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আমার এই টেস্ট চালাই যাব আমি।
আমার ওই জি, টেস্ট সেন্টারে, ঠিক আছে? এটা স্যার, একটা। বুঝছি বুঝছি। পরেরটাতে বলছি কি প্রত্যেকটা গাড়ি কতটুকু এমিশন করছে, তো এমিশন এটা হচ্ছে কি একটা মেজারমেন্ট, এতটুকু পরিমাণ। সো এই পরিমাণটা হচ্ছে কি একটা কন্টিনিউয়াস কেস, কারণ এটা একটা একটা নির্দিষ্ট ইন্টারভ্যালের ভিতরে যে কোনো নাম্বার হইতে পারে। ফেল করে টেস্টের, জাস্ট এটা। তাহলে দেখো একই শুধু গাড়ির টেস্টের উপর বেস করে আমি 3 ধরনের কথা বলতে পারি এখানে। তো এইরকম এই কথাগুলো আমি কেন বলতেছি, এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যখন ম্যাথমেটিক্যালি প্রবলেমগুলো সলভ করব তখন কোশ্চেনটা কথাটা থাকবে একটা, কিন্তু এই একটা কথার উপর বের করা যাবে। সুতরাং কি চাইছে আমাকে এটার উপর বেস করে আমাকে স্যাম্পল স্পেসটাকে ড্র বুঝতে হবে, যেখানে স্যাম্পল স্পেসটা আমার এইরকম হচ্ছে এবং আমি চাচ্ছি এই জিনিসটা। এই কারণে একটা জিনিস যদি এতগুলা কথা বলা। আচ্ছা, তো এই এক্সাম্পল থেকে আমরা এখন বুঝলাম করতে পারি, একটা হচ্ছে ডিসক্রিট আর একটা হচ্ছে কন্টিনিউয়াস। তো ডিসক্রিট হয় কখন, যখন এখানে ফাইনাইট অর এটা আমরা অলরেডি ওখানে যেটা বলে আসছি এটাই কন্ডিশনটা হচ্ছে যে ফাইনাইট অর কাউন্টেবল ইনফাইনাইট সেট অফ আউটকামস, যদি আউটকাম হয় ফাইনাইট সংখ্যক অথবা কাউন্টেবলি ইনফাইনাইট আউটকাম হয় এটা। আর কন্টিনিউয়াস হবে যদি এটা কোন একটা ইন্টারভ্যাল হয়, সহজ কথা ইন্টারভ্যাল ম্যাথমেটিক্যালি আইদার ফাইনাইট অর ইনফাইনাইট, ফাইনাইট ইন্টারভ্যালও হতে পারে ইনফাইনাইট ইন্টারভ্যালও হতে পারে, রিয়েল নাম্বারস, তখন ওই স্যাম্পল স্পেস গুলোকে বলা হয় কন্টিনিউয়াস স্যাম্পল স্পেস। এরপর আসতেছে ইভেন্ট। ইভেন্ট হচ্ছে আমরা যে এক্সপেরিমেন্ট চালাইলাম, এক্সপেরিমেন্ট করলে আমরা ওইখানে একটা স্যাম্পল স্পেস পাবো, আর ওই স্যাম্পল স্পেসের যে কোনো একটা দুইটা তিনটা বা তুমি যেটাই বলো না কেন, ওই স্যাম্পল স্পেস গুলো থেকেই হচ্ছে ইভেন্ট আসবে। কি ইভেন্ট হচ্ছে ওই স্যাম্পল স্পেসের একটা সাবসেট, ঠিক আছে? স্যাম্পল স্পেসের একটা জাস্ট সাবসেট। কিরকম? স্যার কাউন্টেবল ইনফাইনাইট বলতে কি বুঝাইছে স্যার? ওই যে বললাম এখানে কাউন্টেবল ইনফাইনাইট বলতে এই যে এটা একটু খেয়াল করো, এখানে কি বলছি, ইফ উই টস এ ফেয়ার কয়েন আনটিল হেডস কামস আপ, যতক্ষণ পর্যন্ত আমার হেড না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এটা করব। তো হেড এটা কি, যখন আমি এক্সপেরিমেন্টটা চালাবো তখন হচ্ছে হেড আসবে, জাস্ট একটা হেড আসবে, কাউন্ট। এইটাই হচ্ছে আমি কি কাউন্ট করতেছি, একটা হেড আসবে। কখন আসবে? যতক্ষণ পর্যন্ত আমার না আসবে। এখন এটা ইনফাইনাইট, ইনফাইনাইট কোনটা? ইনফাইনাইট হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমার হেড না আসতেছে ততক্ষণ পর্যন্ত আমার এক্সপেরিমেন্ট আমাকে চালাতে হবে। আর এক্সপেরিমেন্ট চালানো মানেই হচ্ছে আমার ওইখান থেকে কিছু আউটকাম পাবো। সাপোজ আমি একটা এক্সপেরিমেন্ট চালাচ্ছি, এক্সপেরিমেন্টটা বললাম আমি এটা যতক্ষণ পর্যন্ত হেড না আসবে ততক্ষণ পর্যন্ত আমি কয়েনটাকে টস করব। এখন ধরো আমি যে কাজটা কয়েন টস করতেছি, আমি 100 বার কয়েনটাকে টস করলাম, আমার হেড আসলো না প্রথম। যখন 101 বার করলাম তখন আসলো কি হেড। তাইলে এটা কি কাউন্টেবল, যতক্ষণ পর্যন্ত আমার কাউন্ট হচ্ছে না, হেড যতক্ষণ পর্যন্ত আমার কাউন্ট হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমার এক্সপেরিমেন্ট চলতেছে। কাজ একটা কাজে আমার চলতেছে। এটা হচ্ছে কি হেডটা কাউন্ট করা, যে হেড যতক্ষণ পর্যন্ত আসতেছে না। আর এখন হচ্ছে আমার আউটকাম। আউটকামটা কোনটা? ওই যে বললাম যে আমি এক্সপেরিমেন্ট করলাম, দেখলাম যে 100 বার আসলো না, এখন 100 বার না 1000 বারও আসলো না। 1000 বারের পরে এরপরের বার গিয়ে আমার হেডটা আসলো, তাহলে হেড আসবে, মানে একবার হেড আসবে, এটা হচ্ছে কাউন্ট করা, যে হেডটা আসতে হবে, এটা হচ্ছে আমার কাউন্ট করা। আর ইনফাইনাইট হচ্ছে কি আমি 100 বার করলাম আসলো না, আমি 1000 করলাম তাও আসলো না। তাইলে এখন কথা হচ্ছে আমি যে এক্সপেরিমেন্টটা চালাবো আমি কি শিওর যে আমি কতবার টস করলে পরে আমি গিয়ে হেড পাবো? না না স্যার। স্যার, কথাটা কি বুঝছো? এটা কি আমি বলতে পারবো? আমি এটা বলতে পারবো না। তাইলে এই যে দেখো আউটকামটা আমরা কি বলছিলাম, একটা এক্সপেরিমেন্টে কোনো একটা কাজ যতক্ষণ পর্যন্ত আসার সম্ভাবনা থাকবে, ঘটনাটা যতক্ষণ পর্যন্ত ঘটার সম্ভাবনা থাকবে। যেমন বললাম আমি করলাম, প্রথমবার কি যদি আমি তো কাজ করবো একবার, খেয়াল করবো ব্যাপারটা, কাজ করবো কিন্তু আমি একবার, এমন না যে আমি এটা 50 বার টস করবো, আমি টস করবো জাস্ট একবার। এখন যদি আমি প্রথমে হেড পেয়ে যাই তাহলে আমার এক্সপেরিমেন্ট ক্লোজ। কথাটা বুঝো, আমি টস করলাম একবার, আমি হেড পেয়ে গেলাম, দ্যাট আমার এক্সপেরিমেন্ট কিন্তু ক্লোজ। কিন্তু দেখা গেল যে আমার 100 বারও আসলো না হেড, তাহলে কি আসলো? 100 বার প্রথম টেইল আসলো, এরপরে গিয়ে হেড আসলো, তাহলে আমি ওখানে গিয়ে আমার ক্লোজ শেষ। আমি 100 বার কি করছি, টস করলাম, টস করে দেখলাম যে আমি 100 বার পর্যন্ত আমার টেল আসলো, 101তম বারে গিয়ে আমার হেড আসলো, তাহলে এটা আমার একটা আউটকাম। তা আবার কি হইতে পারে এখন আমি যেহেতু শিওর না যে আমার 100 বারের পরে আসবো, 1000-এর পরেও তো এটা আসতে পারে। তাহলে কাউন্টেবল মিনিংটা হলো যতক্ষণ পর্যন্ত আমার হেড আসতেছে না, মানে আমার হেডটা আসবে, তাহলে এটাকে আমার কাউন্ট, এটা হচ্ছে আমি কাউন্ট করতেছি যে আমার হেডটা আসতে হবে, একটা হেড আসতে হবে, ঠিক আছে? অথবা যদি আমি বলতাম যে আমি 3টা কয়েনকে একসাথে টস করবো, আমার 2টা হেড আসতে হবে, আমি যতক্ষণ পর্যন্ত না আসবো আমাকে এই কাজটা করতে হবে, তাহলে এটা হচ্ছে আমার কাউন্ট করা যে 2টা হেড আসতে হবে।
তা আমার এই एग्जांपल হচ্ছে কি আমার একটা হেড আসতে হবে, যতক্ষণ না আসবে আমি ততক্ষণ এটাকে আমাকে টস করতে হবে। তাইলে একটা হেড আসবে, দিস ইজ কাউন্টেবল, এবং কততম বারে গিয়ে টসে গিয়ে আমার হেড আসবে এইটা আমি শিওর না। তার মানে এই আউটকাম গুলো হচ্ছে আমার ইনফাইনাইট সংখ্যক। যেমন এখানে আমি জাস্ট আমি 3টা টেলের পরে হেড দেখাইছি, যেহেতু আমি জানি না আমার কততম পরে আসবে, তার মানে কি ইনফাইনাইট সংখ্যক হইতে পারে এই কেসটা, যে আমি ধরো 1 লাখ বার খালি টসই করলাম, তাও আমার শুধু ঘুরে ফিরে টেলই আসতেছে, হেড আসতেছে না, এরপরে গিয়ে আসছে। কিন্তু ঘটনাটা তো এরকম হইতে পারে, আরো বেশি করলে পরেও আসতে পারে, কিন্তু আসবে আমার হেড। টার্গেট হচ্ছে আমার হেড আসতেই হবে একটা হেড, ওইটা হচ্ছে কাউন্টেবল কথাটা, ঠিক আছে। আর ইনফাইনাইট হলো মানে তার মানে তার সম্ভাব্যতা কখন আসতে পারে, যে 101তম বারে আসতে পারে, 1001তম বারে গিয়ে আসতে পারে। তাহলে প্রত্যেকটাই হচ্ছে একটা আউটকাম এক্সপেরিমেন্টের জন্য। আমার কথা কি বুঝছো? স্যার। হ্যাঁ স্যার বুঝছি। জি স্যার। আচ্ছা আচ্ছা, সো এখন কি বললাম যে এটার উপর বেস করে আমরা এখন বললাম ডিসক্রিট এবং কন্টিনিউয়াস স্যাম্পলস। আচ্ছা, এরপরে যাচ্ছে আমরা ইভেন্ট। ইভেন্ট বলতেছি কি, an event is a subset of the sample space of a random experiment। একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের যে আমাদের স্যাম্পল স্পেস পাওয়া যায়, কারণ এক্সপেরিমেন্ট করলে আমরা স্যাম্পল স্পেস পাবো, একটার সাথে আরেকটা লিংক এখন হবে। দেখো, একটা এক্সপেরিমেন্ট করলাম আমি সেখানে একটা স্যাম্পল স্পেস পাবো, আর এই স্যাম্পল স্পেসের মধ্যে যে কোনো একটা সাবসেট, এটাকে বলা হচ্ছে একটা ইভেন্ট। কিরকম? স্যার 1 থেকে 6 মানে ই ফেললাম, ছক্কা ফেললাম, তার ভিতরে বিজোড় গুলো পাওয়ার যে বিজোড় আসতে পারে, হ্যাঁ। তাইলে ওইটা হচ্ছে কি, কারণ দেখো আমরা ডাইসকে তুমি ই করো, রোল করো, তাইলে আমার 1 থেকে 6 আসতে পারে, এটা হচ্ছে আমার টোটাল স্যাম্পল স্পেস। এখন হচ্ছে আমি বলতেছি যে আমার জোড়গুলো আসবে, তাইলে 1 থেকে 6 এর ভিতরে 2 4 6 এটা আছে, তাইলে 2 4 6 কে নিয়ে একটা সাবসেট। তাইলে এটার নাম কি, আমি কি নাম দিচ্ছি? আমি নাম দিচ্ছি যে একটা ডাইসকে আমি থ্রো করলে আমার সেখানে জোড়গুলো আসতে হবে, এটা হচ্ছে ইভেন্ট। জাস্ট আমার জোড়গুলো আসবে, এটা হচ্ছে ইভেন্ট, ঠিক আছে। বিজোড়গুলো আসবে, এটা হচ্ছে ইভেন্ট, আর কিছুই না, ঠিক আছে। তাইলে তুমি এটা তুমি ইভেন্ট বলতেছো, ভালো কথা, যে তুমি জাস্ট জোড়গুলো আসবে। এখন এই জোড় যেগুলা, এগুলা কি স্যাম্পল স্পেসের অংশ না? কারণ স্যাম্পল স্পেসে তো আমার সবগুলোই আসবে, যতক্ষণ পর্যন্ত সম্ভব ততক্ষণ আসতেছে। আর ইভেন্ট হচ্ছে কি, আমি ওইখান থেকে জাস্ট একটা কেস তুলে নিছি যে আমার কি হবে, শুধু জোড় আসবে, শুধু বিজোড় আসবে, অথবা দুইটা যোগ করলে আমার, যেমন আমরা যখন থ্রো করি আমরা বলি কি আমার লাগবে 6 2, আমার 8 লাগবে, হ্যাঁ। তাইলে আমার 8 লাগতে পারে, এরকম হইতে পারে কেস। ওইগুলো হচ্ছে একটা ইভেন্ট। যেমন এখানে বলছে কি, ইফ উই টস অ্যান আনবায়াসড কয়েন টুয়াইস, যদি দুইবার আমরা কোন একটা কয়েনকে টস করি, দেন দ্য ফলোইং আর এক্সাম্পলস অফ ইভেন্টস। এগুলো হচ্ছে একটা ইভেন্টস। গেটিং হেডস টুয়াইস, তাহলে দেখো তুমি হেড তুমি দুইবার পাইতে পারো, এরকম সম্ভব মানে পসিবিলিটি কয়টা আছে? একটা না, দুইটাই হেড আসবে। তারপরে গেটিং অ্যাটলিস্ট ওয়ান টেল, কমপক্ষে একটা। তো কমপক্ষে একটা টেল মানে একটা টেল, প্রথমে হেড এরপরে টেল আসতে পারে, প্রথমে টেল এরপরে হেড আসতে পারে, দুইটাই টেল আসতে পারে, তাহলে কমপক্ষে আমি একটা টেল পাচ্ছি। আবার গেটিং হেডস এক্স্যাক্টলি ওয়ান্স, কেবলমাত্র একবার, তাহলে হেড টেল আর টেল হেড এরকম আসতে পারে। এখন এই যে আমি এটাকে বলতেছি একটা, আমরা এটাকে বলতেছি একটা ইভেন্ট, এটাকে বলতেছি একটা ইভেন্ট, জাস্ট শুধু দুইটা হেডই আসবে যখন দুইটা কয়েনকে টস করা হবে, এটাকে বলতেছি একটা ইভেন্ট। সেম এটাকে বলতেছি একটা ইভেন্ট। এখন দেখো এই প্রত্যেকটা ইভেন্টে কি, এটার সাবসেট, কারণ এটা হচ্ছে আমার সাবসেট, যে দুইটা, হ্যাঁ দুইটা কয়েনকে যখন টস করব, এর বাইরে আউটকাম আসা পসিবল না আমার। এই হেড এই দ্যাট মিন্স এইচএসটি এটার বাইরে কিন্তু আর কোনো পসিবিলিটি আমার হাতে নাই আউটকাম গুলার। তাহলে এই আউটকাম গুলো থেকেই জাস্ট দেখো আমি 3টা ইভেন্ট এখানে কনসিডার করছি। জাস্ট কি বলছি, ইভেন্টটা হচ্ছে এইটা। ইভেন্টটা কোনটা? যে দুইটা হেড আসবে। ইভেন্ট কি? কমপক্ষে একটা টেল আসবে। ইভেন্ট কি? যে এক্স্যাক্টলি একটা হেড আসবে। এগুলো হচ্ছে একটা ইভেন্ট। তাহলে এই যে কথাগুলো বলতেছি, ইভেন্টের কথাগুলো বলতেছি, এই ইভেন্টগুলো সবই হচ্ছে আমার ওই এক্সপেরিমেন্টের যে স্যাম্পল স্পেস, ওই স্যাম্পল স্পেসের একটা সাবসেট। এই কারণে ইভেন্টটাকে বলা হচ্ছে স্যাম্পল স্পেসের একটা সাবসেট। এগুলো তো আমরা অনেক বেশি ডিটেলস যাচ্ছি, দেখা যাক কতক্ষণ। এরকম হলে মনে হয় শেষ করা যাবে না। এরপরে যাও, যেমন এই এক্সাম্পলটা দেখো, যে কন্টিনিউয়াসের কেসে, যেমন এটাতে কি বলছি দেখো, 2 different models of electric motor are tested for 1000 hours। 1000 ঘন্টার জন্য টেস্ট করা হচ্ছে দুইটা মোটরকে। And the time to failure of each model is measured. Here our sample space। তাহলে এখন বলো তো আমার স্যাম্পল স্পেসটা কি হবে?
স্যাম্পল স্পেসটা হবে কন্টিনিউয়াস। কেন? তুমি টেস্ট করতেছো 1000 ঘন্টার জন্য, তো 1000 এটা তো ঘন্টা না, এটা তো মিনিটও চলতেছে। তুমি যখন স্টার্ট করে দিলা তাহলে এটা ইনিশিয়ালি সেটা কি জিরো নাকি? খেয়াল করো, এই কথাটা বোঝো। ইনিশিয়ালি হচ্ছে এটা জিরো। x1 ধরো প্রথমটার মোটরের জন্য, x2 হচ্ছে সেকেন্ড মোটরের জন্য। আমি দুইটা মোটরকেই টেস্ট করতেছি। কত? ম্যাক্সিমাম 1000 ঘন্টার জন্য আমরা টেস্ট করব। তাইলে এই x1 এর মান, দ্যাট মিনস এই যে টাইমটা প্রথম মোটরের জন্য, যে টাইমটা, এই টাইমটা 0 থেকে 1000 ঘন্টার ভিতরে যেই কোনো ভ্যালুই হতে পারে, সেকেন্ড, মিলি সেকেন্ড, মাইক্রো সেকেন্ডও তো হইতে পারে। এটা বুঝা গেছে? তাইলে এই যে দেখো x1 এর জন্য যে স্যাম্পল স্পেস, দ্যাট মিনস এই যে টেস্টিং টাইম যেটা, এটা হচ্ছে আমার স্যাম্পল স্পেসটা। তাইলে এই যে স্যাম্পল স্পেস, এই স্যাম্পল স্পেসটা কি কন্টিনিউয়াস, কারণ ও 0 থেকে 1000 এর ভিতরে যেই কোনো ভ্যালুই নিতে পারে 0 থেকে 1000 ঘন্টার ভিতরে। এখন হচ্ছে আমার এটা থেকে ইভেন্ট কোনটা, ইভেন্টগুলো কি রকম। দ্য ফলোইং আর এক্সাম্পলস অফ ইভেন্টস। মডেল 1 ফেইলস ফার্স্ট। মডেল 1 যেটা, এক নাম্বার মডেল যেটা, এটা প্রথমে ফেল হইছে। তার মানে কি হবে? x1 x2 হচ্ছে, x1 হচ্ছে আমার ফার্স্ট মোটর, x2 হচ্ছে সেকেন্ড মোটর। তাইলে মোটর প্রথম মডেলটা যদি আমার ফেল হয়, তাইলে আওয়ারের দিক থেকে সেটা কি হবে? x2 চাইতে কম হবে। দ্যাট মিনস এটা যদি ধরো এটা যদি 500 ঘন্টা চলে, এটা সাপোজ ধরো 400 ঘন্টা, কারণ সে আগে ফেল হয়েছে নাকি? তাইলে এখানে এটা কি হবে? x1 লেস দেন x2 হবে। তাইলে এই ভ্যালুগুলো আমি কোত্থেকে পাবো? এটারই একটা অংশ। ম্যাক্সিমাম 1000 যাবে। 1000 থেকে দেখা গেছে যে বলতেছে কি মডেল 1 ফেল হচ্ছে, তো ফেল হওয়া মানে কি x1 এর মানটা x2 এর চাইতে কম হয়ে যাবে। বুঝা গেছে? বুঝছো কথা? হ্যাঁ স্যার, বুঝতে পারতেছি। ঘটনাগুলো হলো স্যার সবগুলো Then- ইয়ার সাবসেটের মতো। হ্যাঁ, এটা থেকে আসবে, দ্যাট মিনস স্যাম্পল স্পেস থেকে আসবে। আর স্যাম্পল স্পেস হচ্ছে আমার ওভারঅল যা যা আউটকাম সম্ভব। যেমন এখানে টেস্টিং এর কথা বলছে, 1000 ঘন্টা টেস্ট করবে, তো 1000 ঘন্টা হচ্ছে কি 0 থেকে 1000 ঘন্টা, এই পুরাটাই হচ্ছে আমার স্যাম্পল স্পেসের আউটকাম। যে কোনো ঘন্টাতে যাই ও ফেল করতে পারে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেমন দেখো সেকেন্ড বলছে কি, এ ফেইলিউর অকার্স বিফোর 500 আওয়ার্স। 500 ঘন্টার আগে ফেল হতে পারে। তাহলে আমি এটা কি বলবো এখানে? x1 x2 এই দুইটা মোটরের মধ্যে মিনিমাম x1 x2 ইজ লেস দেন 500 চাইতে কম যে কোনো সময়, 500 আগে, ঠিক আছে? তাইলে x1 x2 এর মধ্যে মিনিমাম যে কোনো একটা, কারণ এখানে কিন্তু স্পেসিফিক বলে নাই কোনটা, এক নাম্বার নাকি দুই নাম্বার, ফার্স্ট মডেল নাকি সেকেন্ড মডেল, বলছে যে কোনো একটা ফেল, এ ফেইলিউর অকার্স, যে কোনো একটা ফেল অকার হবে 500 ঘন্টার পূর্বে। তাহলে x1 x2 এর ভিতরে এর মিনিমাম ভ্যালু যেটা, এটা কত হবে? 500 চাইতে আগে শেষ হয়ে যাবে। x1 x2 এর মধ্যে মিনিমাম যেটা হবে। আচ্ছা, তো এই হচ্ছে আমার স্যাম্পল স্পেস এবং ইভেন্টের কনসেপ্টগুলো। স্যার হ্যাঁ বলো, কিছু বলবো? স্যার x1 আর x2 টা কি স্যার এখানে অ্যাকচুয়ালি আওয়ার নাকি আমরা গাড়িগুলোকে ইন্ডিকেট করতেছি যে? না, আওয়ার টাইম, টেস্টিং আচ্ছা। টাইম। কারণ টেস্ট করতেছি কিসের জন্য? ওই যে বলছি না যে মানে পুরা কোশ্চেন থেকে বুঝতে হবে আমার, হ্যাঁ এই ভেরিয়েবলটা আমার কি মিন করতেছে, এটা আমার কি মিন করতেছে। এটা মিন করতেছে আমরা টেস্ট করতেছি 1000 ঘন্টার জন্য দুইটা মডেলকে। তাইলে এই x1 টা মিন করতেছে আওয়ার। ফেলিং আওয়ার নাকি? হ্যাঁ, ফেলিং আওয়ার এর কি, কারণ 1000 পর্যন্ত যখন তুমি এটা ক্লোজ হয়ে যাবে, তার মানে কি ও ফেল করছে ওইখানে গিয়ে। দ্যাট মিন্স এত ঘন্টা পর্যন্ত রান হইছে মোটরটা। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার এখানে তো एग्जांपल তিনটার বেশি হইতে পারতো। হাজার হাজার হইতে পারতো, আমি তো জাস্ট তিনটা লিখছি। তুমি কিভাবে নিচ্ছ সেটা হচ্ছে কথা, বুঝছো? যেমন এই যে থার্ড, যেমন আমি এখানে কি বলছি যে বোথ মডেলস ফেল এট এক্স্যাক্টলি দ্য সেম টাইম, একই সময় দুইটা মডেল কি হইছে? ফেল হইছে। তো একই সময় বলতে কি বোঝাবে? এখন দুইটারই টাইম সেম, একই সময় কি হইছে? x1 x2 সমান হয়ে যাবে তখন, ঠিক আছে? তো এইগুলা হলো আমার, স্যার বিফোর 500 আওয়ার্স স্যার। এটা বুঝো নাই 500 ঘন্টার পূর্বে। তো 500 ঘন্টার পূর্বে যখন হবো, এখানে কি বলছে যে মডেল কোনটা, এক না ফার্স্ট মডেল নাকি সেকেন্ড মডেল? বলছে এ ফেইলিউর, যে কোনো একটা ফেল হবে। এখন কোনটা ফেল হবে এটা কি আমি জানি? না স্যার। কথা বুঝো নাই। কোনটা ফেল হবে 500 ঘন্টার পূর্বে। ধরো একটা হচ্ছে 500 ঘন্টার পূর্বে, ধরো 459 ঘন্টায় বা 450 ঘন্টায় একটা ফেল হইছে। এখন কোনটা হইছে সেটা বলো তুমি, x1 হইছে নাকি x2, মানে প্রথম মডেল নাকি সেকেন্ড মডেল, এটা কি আমি বলতে পারবো? দেখো কথা বুঝতেছো কিনা? না স্যার, বলতে পারবো না। বলতে পারবা না। তো যে কারণে বলতেছি কি x1 x2 এর ভিতরে হচ্ছে মিনিমাম, দ্যাট মিন্স কোনটা হইছে এখন আমি জানি না, কিন্তু যে কোনো একটা, হয় ফার্স্ট মডেল না হলে সেকেন্ড মডেল, এই দুইটার যেই কোনো একটা 500 ঘন্টার আগেই ফেল হইছে।
তাইলে x1 এবং x2 এই যে টাইম, x1 ফার্স্ট মডেলের রানিং টাইম, সেকেন্ড মডেলের রানিং টাইম, এই রানিং টাইম 500 ঘন্টার চাইতে কম হবে যে কোনো একটা। এখন কোনটা হবে, যেহেতু এটা আমি জানি না, এই কারণে আমি এটা বললাম কি মিনিমাম অফ x1 x2, দুইটা যে কোনো একটা হইতে পারে। বুঝছো কথা, যে কেন মিনিমাম বলা হয়েছে? কারণ যেহেতু এটা স্পেসিফিক না, আমি জানি না, কারণ আমরা যে বলি যে মিনিমাম ম্যাক্সিমাম কতগুলো ভেরিয়েবলের মধ্যে মিনিমাম কোনটা ম্যাক্সিমাম কোনটা, তো সেই জন্য আমরা কি মেজারমেন্ট করা লাগে, যে ওইটার আবার ম্যাথমেটিক্যাল প্রসিডিউর আছে যে আমরা মিনিমাম কিভাবে বের করি, দুইটা ভেরিয়েবলের জন্য ম্যাক্সিমাম কিভাবে বের করি, তাই না? হ্যাঁ স্যার এখানে তো 500 ঘন্টা বলা আছে যে ফেইলারের টাইমটা, যদি হ্যাঁ মিনিমাম হয় এটা এমন হইতে পারে স্যার একটা মেশিন স্যার চালানোর সাথে সাথে বন্ধ হয়ে গেছে, হ্যাঁ হইতে পারে, তো জিরো হইতে পারে। ওটা মিনিমাম হওয়ার কথা। আর স্যার মানে স্যার এখানে হ্যাঁ হ্যাঁ, তো এখন লেজার বলো না। ইকুয়াল টু, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার এই কোশ্চেন তুমি যেটা বলছো এটা দেখো, এটা ম্যাক্সিমাম 500 ঘন্টার আগে একটা কি হবে, ফেল হবে বলছে, তাই না? এখন তুমি বলতেছো স্যার আমরা প্রথম দুইটা মোটর চালাইলাম, প্রথমে কি হয়ে গেছে, ফেল হয়ে গেছে, কোনটা কোনটা তুমি বলো। যে কোনো একটা মানে x1। তুমি ধরো x1 মানে কি টাইম, তো ফার্স্ট মডেলের রানিং টাইম, তার মানে x1 এর মান কত, জিরো। 0 চেঞ্জ টু 0। জিরো। তাহলে এখন দেখো তুমি বলতেছো যে x1 টাই হচ্ছে জিরো টাইমে গিয়ে শুরুতেই এটা ফেল হয়ে গেছে, তার মানে x1 এর মান জিরো হয়ে গেল, আর x2 কি নিশ্চয়ই জিরো চাইতে বড়, কারণ তুমি তো বলছো যে ফার্স্ট মডেলটা, বলছো না? তাহলে এখন দেখো এই যে মানটা এখানে x1 x2 টা কি ছিল, রানিং টাইম, তাইলে তুমি বলতেছো x1 টা ফেল হয়েছে প্রথমে, তাহলে x1 এর মান কত নিছে, এখান থেকে কত নিচ্ছে, x1 এর মান জিরো নিচ্ছে, তাহলে এখন এই জিরোটা কি 500 চাইতে কম না? জি স্যার। তাহলে 500 ঘন্টার আগে কি হয়েছে, ফেল হয়েছে না? জি স্যার। বুঝছো? জি স্যার বুঝতে পারছি। এরপরে কি তুমি আরেকটু এক্সটেন্ড করতে চাইছিলা কোশ্চেনটা তোমার? না স্যার এর আর কিছু ছিল না স্যার। আচ্ছা, তাহলে এই হচ্ছে দেখো ইভেন্টস এর দেখো কেসগুলো কিভাবে আসতেছে, মানে এগুলো হচ্ছে খুব একটু ডিপলি চিন্তা করা লাগে এই প্রবাবিলিটি জিনিসগুলো। স্যার যদি স্যার এমন হইতো স্যার মানে ম্যাক্সিমাম বলা হইতো তখন কি স্যার লেসার ইজ ইকুয়াল টু বলা হইতো স্যার এখানে? না না, ম্যাক্সিমাম বলে তো তুমি এটা গ্রেটার দেন দিবা, এটা গ্রেটার দেন দিবা, তাই এখন যখন 500 তুমি থেকে ম্যাক্সিমাম, অবশ্যই তুমি বলতেছো যে 500 চাইতে বেশি যে কোনো একটা কি হবে, ফেল হবে, 500 ঘন্টার চাইতে বেশি যাবে, 500 ঘন্টার মধ্যে স্যার বলতেছিলাম স্যার, 500 ঘন্টার মধ্যে কি হবে। মানে কোনটা স্যার 500 ঘন্টার মধ্যে যদি ম্যাক্সিমাম ভ্যালুটা কাউন্ট করতে চাই তখন স্যার লেসার ইজ ইকুয়াল টু ইউজ করবো না না ম্যাক্সিমাম না এর না না ক্ষেত্রে? না 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 না, তখন ম্যাক্সিমাম বলতে এটা কি বুঝাবে, তুমি এটা লিখলে ম্যাক্সিমাম অফ x1 x2, তখন এটা কি বুঝাবে? স্যার কি বুঝাবে স্যার, এটা তো ফেলারের সময়টা স্যার, এটা 500 হ্যাঁ, ঘন্টা কার ফেলিওরের সময়, মেশিন দুইটার। তখন তুমি যখন এটা ম্যাক্সিমাম বলবা, এটা যখন তুমি ইকুয়াল তো কিছু না, এটা 500 সমান মিন করে, ইকুয়াল দেওয়া মানে তো হচ্ছে তুমি এখানে তুমি বলতেছো লেজর ইকুয়াল দিবা, ইকুয়াল দেওয়ার মানে তো হলো যেটা 500 ঘন্টা সমান হবে, জি স্যার। তো এখানে তো সমান বলে নাই, কেন বলে নাই, কারণ আমার এটা কি বলছে, অকার্স বিফোর 500 আওয়ার্স, 500 ঘন্টা পূর্বেই শেষ হয়ে যাবে, তাহলে 500 ঘন্টা চাইতে কম। এখন তোমার কোশ্চেন হচ্ছে যেটা তুমি যেটা কনফিউশন হচ্ছে, যেখানে মিনিমাম দ্বারা কি বোঝাচ্ছে, যদি মিনিমামের জায়গায় আমার ম্যাক্সিমাম থাকতো তাহলে এটা কি মিন করতো, যদি ম্যাক্সিমাম থাকতো এটা তখন মিন করতো যে 500 ঘন্টার আগ পর্যন্তই টেস্টিং হবে, তবে দুইটাই কি হবে, ফেল হবে, এই দুইটার ভিতরে কোনটার পরে যায় ফেল হবে। ধরো x1 এর ভ্যালু আসলো তোমার 450, x2 এর ভ্যালু আসলো 460, তাইলে দুইটার মধ্যে ম্যাক্সিমাম কি 460, তাইলে এটা কি মিন করতেছে, 500 ঘন্টার আগেই দুইটা ফেল হবে, বাট সেইখানে সেকেন্ড মোটর যেটা এটা ফার্স্ট মোটর চাইতে বেশি চলবে। জি স্যার, বুঝতে পারছি। বুঝা গেছে কথা? জি স্যার। ওই রকম আর কি। আচ্ছা, এটা নিয়ে তো আমাদের অনেক বেশি আলোচনা হয়ে গেছে, গেল এটা আমাদের এই হলো আমার বেসিক ডেফিনেশন গুলা। এবার হচ্ছে আমরা ঢুকবো প্রবাবিলিটির মেইন কনসেপ্ট গুলাতে। সো বলছি কি, বিফোর ডিফাইনিং সাম বেসিক লস অন হাউ টু কম্বাইন ইভেন্টস উই নিড টু রিভিউ সাম এলিমেন্টারি নোশনস ফ্রম সেট থিওরি। সেট থিওরি থেকে আমরা কিছু জিনিস জানবো, এগুলো আমরা সবাই জানি। ইউনিয়ন, ইন্টারসেকশন আর কমপ্লিমেন্ট কি মিন করে, যেমন ইউনিয়ন দ্বারা আমরা কি মিন করে, দুইটা সেটে যে ই অথবা এফ অথবা দুইটা, দ্যাট মিনস এই পুরোটা যেটা এখানে ভেন ডায়াগ্রামে যেটা আছে সবটাই হচ্ছে ইউনিয়ন এফ। তারপরে ইন্টারসেকশন দ্বারা মিন করতেছে কোনটা, এটা বলছি এখানে নিচে, পার্পল শেডেড রিজন, দ্যাট মিনস যে এই আমার কমন অংশটুকু এগুলো আমরা জানি, জাস্ট এখানে তো এটা দেখানো যায় না, এইটা। আর ই ইউনিয়ন এফ এর কমপ্লিমেন্ট মিন করে কোন জায়গাটা, সাদা জায়গাটা, এই কালার শেডেড জায়গার ছাড়া বাইরে যেটা, এটাই মিন করতেছে, এগুলো আমরা জানি, লিখে রাখলাম, এগুলো আমরা জানি এগুলা। এরপরে এই এখন থেকে এই কনসেপ্টগুলো হচ্ছে আমার খুব ইম্পর্টেন্ট ইভেন্টের ক্ষেত্রে।
যে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, এটা কোনটা? সো টু ইভেন্টস ই এন্ড এফ আর সেড টু বি মিউচুয়ালি এক্সক্লুসিভ। কারণ এই জিনিসগুলো হচ্ছে আমরা না বুঝলে হচ্ছে প্রবলেমগুলো করতে গিয়ে আমরা দেখবা যে আমি এটা কি ধরনের ইভেন্টস নেব, কারণ এগুলো সবই হচ্ছে ইভেন্টের সাথে রিলেটেড। এটা হলে এটা করতে হবে, এটা হলে এটা করতে হবে, কারণ এই ইভেন্টের সাথেই রিলেটেড হচ্ছে আমার যে বিভিন্ন ফর্মুলাগুলা এই ইভেন্টের সাথে, এটা কোন ধরনের ইভেন্ট এটার উপর। আচ্ছা, তো দুইটা ইভেন্টসকে মিউচুয়ালি এক্সক্লুসিভ বলা হয় ইফ ইট ইজ নট পসিবল দ্যাট বোথ অফ দেম অকার এট দ্য সেম টাইম। যদি একই সময়ে দুইটা ঘটনা একসাথে ঘটার সম্ভাবনা মানে ঘটা সম্ভব না, দুইটা ঘটনা একসাথে ঘটা সম্ভব না, তখন ওই দুইটা ইভেন্টকে বলা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি কি, ওই যে এগুলো হচ্ছে আমার আসলে পারফেক্ট এক্সাম্পল, কার্ড। হ্যাঁ, কার্ড থেকে সবকিছু ফাইন্ড আউট করা, একদম পুরো প্রবাবিলিটি ঝালাপালা করে ফেলা যায়। এক প্যাকেট কার্ড, এটা থেকে যত ধরনের ইভেন্টস আছে সব দেখানো যায়। তারপরে হচ্ছে তোমার কয়েন টস, ডাইস রোল, এগুলো হচ্ছে আমার সবচেয়ে সহজ এক্সাম্পল বোঝার জন্য কনসেপ্টগুলো। লেট এইচ বি দ্য ইভেন্ট দ্যাট দ্য কয়েন ল্যান্ডস অন হেডস। সহজ কথা, এইচ হচ্ছে আমার হেডের জন্য, টি হচ্ছে আমার টেলের জন্য। তাহলে এখন তুমি বলো যে তুমি একটা এক্সপেরিমেন্ট করবা, এটা কি কখনো সম্ভব হবে? এটা আসলে আবার টেল আসবে। আমি যখন এটা টস করব, এটা হেড আসলে টেল আসা সম্ভব না, টেল আসলে হেড আসা সম্ভব না। তাহলে এই যে দুইটা ইভেন্ট, মানে আমি টস করব, আমার হেড অথবা টেল যে কোনো একটা আসবে, দুইটা কিন্তু একসাথে আসা কখনোই সম্ভব না। তখন এই ইভেন্টগুলোকে বলা হয়, দ্যাট মিনস দুইটা ঘটনা যখন একসাথে ঘটা সম্ভব না, তখন ওই ইভেন্টগুলোকে বলা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। ঠিক আছে? তো এটার মিনিং হলো ম্যাথমেটিক্যালি হলো এটার কোনো ইন্টারসেক্টিং থাকবে না, ইন্টারসেকশন নাই, কারণ দুইটা যেহেতু একসাথে কোনো কিছু নাই, এই কারণে এটার কোনো ইন্টারসেকশন থাকবে না, এটা হচ্ছে এমটি সেট। ঠিক আছে? তো এখানে ভেন ডায়াগ্রামে আমি কিছু দেখাইছি, যেমন ই এফ জি তিনটা এখানে দিছি, সেট নিছি আমরা। তো এখানে দেখতেছি ই এবং এফ এই দুইটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। দেখো ই এখানে, এফ এখানে, ই এবং এফ এটার মধ্যে কমন কোনো কিছু নেই। সহজ কথা, কমন কোনো কিছু না থাকলে সেটাই হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। কমন কিছু থাকলে হচ্ছে নট এক্সক্লুসিভ, আর না যদি কি বলে না থাকে তাহলে এক্সক্লুসিভ। তো এগুলো বুঝবা, এগুলো অনেক সিম্পল জিনিস। এরপরে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আমাদের, ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ইভেন্ট। এগুলো কিন্তু তোমরা আগেও পড়ছো, এবং কেসগুলো বুঝতা কিনা এটা হচ্ছে কথা। এগুলো কিন্তু তোমরা আগেও পড়ছো, ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ইভেন্টস, মিউচুয়ালি এক্সক্লুসিভ, ওই যে বর্জনশীল ঘটনা, অবর্জনশীল ঘটনা, হ্যাঁ, তারপরে কি স্বাধীন ঘটনা, অধীন ঘটনা, এই জিনিসগুলো। হ্যাঁ, এই জিনিসগুলা আমার ইয়েতে খুবই ইম্পর্টেন্ট প্রবাবিলিটি বুঝা। তাহলে এখানে বলছে কি, টু অর মোর ইভেন্টস আর সেড টু বি ইন্ডিপেন্ডেন্ট ইফ দ্য অকারেন্স অফ এন ইভেন্ট ডাজ নট এফেক্ট দ্য অকারেন্স অফ দ্য আদার, আদারওয়াইজ দ্য ইভেন্টস আর সেড টু বি ডিপেন্ডেন্ট। মেইন কথা হচ্ছে কোনো একটা এক্সপেরিমেন্টে যে ইভেন্ট, ধরো আমরা দুইটা ইভেন্ট কনসিডার করবো, আর এখানে কিন্তু এই কথাগুলো হচ্ছে যখনই আমার মিউচুয়ালি এক্সক্লুসিভের কথা আসতেছে, ইন্ডিপেন্ডেন্টের কথা আসতেছে, ডিপেন্ডেন্টের কথা আসতেছে, তখন কিন্তু আমার কোনো একটা এক্সপেরিমেন্টে মিনিমাম দুইটা ইভেন্টকে কনসিডার করতে হবে। একটা ইভেন্ট দিয়ে কিন্তু আর এগুলোকে বলা যাবে না। দুইটা ইভেন্টকে তুমি মিউচুয়ালি এক্সক্লুসিভ বলতে পারবা, ইনক্লুসিভ বলতে পারবা, ইন্ডিপেন্ডেন্ট বলতে পারবা, ডিপেন্ডেন্ট বলতে পারবা, মানে মিনিমাম আমার দুইটা ইভেন্ট কনসিডার করতে হবে কোনো একটা এক্সপেরিমেন্টে। ঠিক আছে? এই কথাটা কি বুঝছো? এই এটার মানে কি বুঝাইছি? দ্যাট মিনস আমরা ওই যে একটা এক্সাম্পল দিছিলাম, বলছিলাম যে ডাইসকে অথবা ওই কয়েনকে টস করছি, ওইখানে জাস্ট দুইটা হেড চাই আমি, হ্যাঁ, এটা একটা ইভেন্ট। আবার বললাম যে শুধুমাত্র একটা হেড চাই, এটা একটা ইভেন্ট। তো এইরকম আমার দুইটা হেড চাই, একটা হেড চাই, এরকম দুইটা ইভেন্টকে একসাথে নিয়ে আমাকে চিন্তা করতে হবে, এই দুইটা ইভেন্ট কি ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, এক্সক্লুসিভ নাকি, এই জিনিসগুলা চিন্তা করতে হবে। তো এখন এটা আমরা বোঝার জন্য দেখো এখানে এক্সাম্পলটা কি বলছি, যে সাপোজ দ্যাট উই আর টসিং এ কয়েন টুয়াইস, লেট ই বি দ্য ইভেন্ট দ্যাট দ্য ফার্স্ট কয়েন টস ল্যান্ডস অন হেডস। ই হচ্ছে এমন ইভেন্ট যেখানে প্রথমে হেড আসছে। ইন এডিশন লেট এফ বি দ্য ইভেন্ট দ্যাট দ্য সেকেন্ড কয়েন টস ল্যান্ডস অন হেডস। ক্লিয়ারলি দ্য রেজাল্ট অফ দ্য সেকেন্ড কয়েন টস ইজ নো ওয়ে এফেক্টেড বাই দ্য রেজাল্ট অফ দ্য ফার্স্ট কয়েন টস। খেয়াল করো, আমি বলতেছি যে একটা কয়েনকে আমি দুইবার টস করব। প্রথমবার আমি টস করলাম এবং এটা আসলো হেড, প্রথমে হেড আসবে, এটাকে আমি নাম দিলাম ই, আর পরে টেল আসবে, এটাকে নাম দিলাম আমি এফ। এখন ধরো পরের বার যে টেল আসবে অথবা হেড আসবে, এটা কি আমার প্রথম টসের উপর ডিপেন্ড করে? না স্যার, ডিপেন্ড করে না। টোটালি ডিপেন্ড করতেছে না, এটা দুইটা টোটালি ডিফারেন্ট জিনিস। জি স্যার। কথা বুঝছো তো? হ্যাঁ স্যার, বুঝতে পারতেছি। হ্যাঁ, এর পরেরটাতে বোঝা, কারণ এখানে হচ্ছে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট এই দুইটা একসাথে বোঝানো যায় না, কিন্তু পরের এক্সাম্পলটাতে কখন ডিপেন্ডেন্ট আর কখন ইন্ডিপেন্ডেন্ট এটা এখন ক্লিয়ারলি বুঝবা। দেখবা, দ্য ইভেন্ট অফ ড্রয়িং এ কার্ড টুয়াইস আউট অফ 52 কার্ডস, এখানেও কিন্তু একই জিনিস ছিল, একটা কয়েনকে তুমি দুইবার টস করছো,
খেয়াল করো, একটা কয়েনকে দুইবার টস করছো এবং দুইটা ইভেন্ট কনসিডার করছো, প্রথম একটা পরে একটা, ঠিক আছে? প্রথম হেড পাইবা পরে টেল পাইবা, বা প্রথম হেড পাইবা পরে হেড পাইবা, কোনো সমস্যা নাই। কিন্তু পরের বার যে ঘটনাটা ঘটতেছে সেকেন্ড টাইম, প্রথম কয়েন টসের ক্ষেত্রে সেকেন্ড টাইম যে ঘটনাটা ঘটতেছে, যে হেড আসবে, এই হেড কিন্তু আমার প্রথমবার কি হেড আসলো নাকি টেল আসলো এটার উপর ডিপেন্ড করতেছে না। কিন্তু এটার ক্ষেত্রে এসে দেখো চেঞ্জ হয়ে যাবে, যে 52 কার্ডের প্যাকেট থেকে আমরা একটা কি বলছে, ড্রয়িং এ কার্ড টুয়াইস, আমরা একটা কার্ড দুইবার আমরা নেব, ঠিক আছে? সো ইন দ্য ফার্স্ট কেস উই ড্র ওয়ান কার্ড আউট অফ 52 কার্ডস, আমরা প্রথম 52টা কার্ড থেকে একটা কার্ড ড্র করতে পারি। ইন দ্য সেকেন্ড কেস উই ড্র ওয়ান কার্ড আউট অফ 51 কার্ডস। দেখো তো বুঝছো কিনা? জি স্যার। এফেক্ট আছে স্যার প্রথম ঘটনা। কি এফেক্টটা কি? এফেক্টটা কি? এখানে স্যার ডিপেন্ডেন্সি আছে। মানে এফেক্টটা কি? আমার দরকার হচ্ছে আগে এফেক্টটা, এরপর হচ্ছে আমি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট কথা বলবো। প্রবাবিলিটিটা কমেছে। কার্ড কমে গেছে, ওই প্রথমবার একটা কার্ড যখন আমি নিয়ে নিছি এই কারণে আমার কার্ড এখন কি হয়ে গেছে, ওইখানে কমে গেছে। তাইলে দেখো পরের বার যখন আমি ড্র করতেছি একটা কার্ড, তখন কিন্তু তার মানে টোটাল আউটকাম যেটা ফেভারেবল আউটকাম কিন্তু একটা কমে গেছে। আগে ছিল 52টা ফেভারেবল, সরি পজিবল আউটকাম, মানে সম্ভাব্য কয়টা আউটকাম থাকতে পারে, ওই যে আমরা স্যাম্পল স্পেসের কথা বলতেছি, স্যাম্পল স্পেস হচ্ছে এখানে টোটাল 52টা আউটকাম আছে, ঠিক আছে? যখন প্রথম কার্ডটা টান দিছি আমার 52টা আউটকাম ছিল, একটা নিয়ে নিলাম। কিন্তু সেকেন্ড টাইম যখন আমি নিচ্ছি তখন হচ্ছে 51টা আছে। তার মানে প্রথমটাকে আমি যে নিয়ে আসার কারণে পরের কার্ডটা যখন আমি টান দিতেছি এটার যে আউটকাম এটা এখন প্রথমটার উপরে ডিপেন্ড করতেছে। এই কেসটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট কেস। আর যদি আমি রিপ্লেস করে দিই, এবার খেয়াল করো, বাট ইফ দ্য কার্ড ইজ রিপ্লেসড বিফোর দ্য ড্রয়িং অফ দ্য সেকেন্ড কার্ড, মানে সেকেন্ড কার্ডটা যখন আমি ড্র করব তার আগে আমি যেটা প্রথমে টান দিয়েছিলাম এটা আবার কার্ডের ভিতরে রেখে দিলাম, তাহলে এবার সেকেন্ড টাইম আমি যখন আবার টান দেব তখন কি হবে? এটার কোনো ইফেক্ট আছে পরের বার? কারণ ওই 52টা ছিল কার্ডের ভিতরে, 52 ছিল, আমার এখন 52ই রয়ে গেছে। তাইলে এখানে যে দুইটা কেস, প্রথমবার ড্র করলাম পরের বার ড্র করলাম, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তার মানে বুঝলাম কি আমরা, এখানে যদি রিপ্লেসমেন্ট হয়, এই যে সরাসরি কথা চলে আসলো এখন, যদি রিপ্লেসমেন্ট হয় তখন জিনিসটা হয়ে যায় ইন্ডিপেন্ডেন্ট, আর যদি রিপ্লেস না করা যায় তখন জিনিসটা হচ্ছে ডিপেন্ডেন্ট। বোঝা গেছে কথা? এটা হচ্ছে সিম্পল কথা। যদি রিপ্লেস করা যায় তখন হয় ইন্ডিপেন্ডেন্ট, ওইখানে আমরা যতগুলো কেস কনসিডার করব, ইভেন্ট কনসিডার করব, আর যদি রিপ্লেস না করা যায় তখন ওইটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট। বুঝতে পারছি। ওকে, এবার আসো ট্রি ডায়াগ্রাম। এটা তোমরা আগে পড়ছো বলছো, তা আমি এটা কিছু বলি না। এখানে হচ্ছে ভেন ডায়াগ্রাম যেমন আমরা বিভিন্ন সেটকে আমরা ড্রয়িং করি, সেম যে ট্রি ডায়াগ্রাম মানে হচ্ছে টোটাল এক্সপেরিমেন্টের যে কাজগুলা, ওই কাজগুলাকে একটা ডায়াগ্রামের মাধ্যমে রিপ্রেজেন্ট করা। তো দেখা যায় যে ওই ডায়াগ্রামটা হয় কি, কতগুলো ব্রাঞ্চ হয়, গাছের যেমন অনেক শাখা প্রশাখা থাকে, এইরকম কতগুলো এরকম ব্রাঞ্চ হয়। তো এই কারণে ওইখান থেকে বলা হচ্ছে এটাকে একটা ট্রি ডায়াগ্রাম। এই যে দেখো স্যাম্পল স্পেস, দেখুন স্যাম্পল স্পেসটা কি, স্যাম্পল স্পেসটা কি ছিল? মোট সম্ভাব্য ঘটনা, সম্ভাব্য যত ঘটনা সম্ভব কোন একটা এক্সপেরিমেন্টের। হ্যাঁ, তার মানে কি বলতেছি আমরা, যে টোটাল যে এক্সপেরিমেন্টটা চালাবো ওই এক্সপেরিমেন্টটাকে আমরা ড্রয়িং করব, ঠিক আছে? কারণ স্যাম্পল স্পেসটাই হচ্ছে অল আউটকামস, পসিবল আউটকামস অফ দ্য এক্সপেরিমেন্ট। তাহলে স্যাম্পল স্পেস ক্যান অলসো বি ডেসক্রাইবড গ্রাফিক্যালি উইথ ট্রি ডায়াগ্রামস। ট্রি ডায়াগ্রামস লাইক Venn diagrams provide a simple visual way of representing events and their associated probabilities. দেখা যায় যে আমরা ট্রি ডায়াগ্রামের মাধ্যমে আমরা যে বিভিন্নগুলা যে ইভেন্টগুলা পসিবল, যত ইভেন্ট সম্ভাব্য যত আউটকাম আছে ওইগুলা নিয়ে যে স্যাম্পল স্পেস, আর স্যাম্পল স্পেস থেকে আমরা যত ধরনের ইভেন্ট আমাদের দরকার, কনসিডার করা দরকার, ওই ইভেন্টগুলো এবং প্রবাবিলিটি যেটা সেটা হচ্ছে একটা ইভেন্টের। আমরা নেক্সট ডেফিনেশন গেলে দেখবো, এখানে এটা আগেই বলে ফেলছি যে ইভেন্ট এবং তাদের প্রবাবিলিটিস এগুলো হচ্ছে আমরা ট্রি ডায়াগ্রামের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। এখন এটা কেন? জাস্ট এই কাজটার জন্য, দে ক্যান বি ইউজ টু ক্যালকুলেট মোর কমপ্লিকেটেড প্রবাবিলিটিস। আচ্ছা, এই যে আমি একটু আগে তোমাদেরকে প্রথমে বলছিলাম একটা বায়াস থিওরামের কথা বলছিলাম, এই বায়াস থিওরামকে তুমি যখন এমনি ম্যানুয়ালি করতে যাইবা তখন দেখবে এটা মাথার ভিতর পুরো ঘুরপা খায়, আরে কোনটার পরে কি হবে, কি লিখবো না লিখবো। বাট এই পুরোটা প্রবলেম, ওইখানে দেখা যায় কি প্রবলেমটা অনেক বড়, 5-6 লাইনের একটা প্রবলেম, কিন্তু তুমি যদি ওই প্রবলেমটাকে সুন্দর করে একটা ডায়াগ্রাম, এই যে একটি ডায়াগ্রাম এখানে যদি তুমি সাজাইতে পারো, অ্যান্সার হয়ে আসে 2 লাইন 3 লাইনে, আর না হলে এটা বের করতে খবর হয়ে যেত। তো আমার এখনো মনে আছে যে এই বায়াস থিওরাম আমাদের সময় ছিল, তোমরা পাও নাই না ইন্টারমিডিয়েটে? স্যার পাই নাই স্যার আমরা। আচ্ছা, পাও নাই। বায়াস থিওরামটা আমাদের সময় ছিল। এই বায়াস থিওরাম না বুঝাইতে পারে নাই আমারে কেউ, আমার এই কলেজ লাইফে আমি মুখস্থ করে পরীক্ষা দিতে হয়েছে।
মানে কোনোভাবে আমি জিনিস আমি এটা বুঝি নাই। এরপরে যখন নিজে পড়াশোনা করতে ঢুকলাম অনার্সে, তখন হচ্ছে এই জিনিস হচ্ছে নিজে নিজে পড়ছি, পড়ে এই কনসেপ্ট বুঝছি। তো এই বাইস থিওরামের যে প্রবলেমগুলা ছিল আমাদের সময় দেখা যেত যে হয় প্রবলেম আসতো, না হলে থিওরামটা আসতো। তো থিওরাম আসলে ঠাটা মুখস্থ একেবারে মেরে দিতাম, কারণ ওটা বুঝি নাই ক্লিয়ারলি। এরপর না হলে এটা প্রবলেম আসতো। এই প্রবলেমগুলো অনেক ক্রিটিক্যাল হয়ে যায় এইভাবে করলে। কিন্তু এই জিনিসটাকে যদি আমরা এইভাবে একটু সিস্টেমেটিক্যালি করতে পারি, ট্রি ডায়াগ্রাম, ওই পুরোটা প্রবলেম হয়ে যায় 2 লাইনের, 2 থেকে 3 লাইন। আর নয়তো ওইভাবে করতে গেলে 1-1.5 পেজ হয়ে যায় কোশ্চেন অনুযায়ী করতে গেলে। তো এইগুলা হচ্ছে এই ট্রি ডায়াগ্রামের ইউজটা হচ্ছে এরকম, যে কমপ্লিকেটেড যখন কোনো প্রবলেম থাকে, কমপ্লিকেটেড প্রবাবিলিটি থাকে, তখন আমরা যদি ওই প্রবলেমটাকে একটা এই ট্রি ডায়াগ্রামে সাজাতে পারি, তখন ইজিলি দেখা যায় যে ওইটাকে আমরা সলিউশন বের করে ফেলতে পারি। তো এখানে ট্রি ডায়াগ্রামটা কিভাবে তৈরি হয়, এখানে এই কথাটা আছে, এটা একটু দেখবা। এখানে জাস্ট ব্রাঞ্চের কথা বলছে। এখানে যেমন তোমাদের সাথে রিলেটেড দেখো একটা एग्जांपल বলছে, an automobile manufacturer provides vehicles equipped with selected options। এগুলো হচ্ছে আমার অপশনস, মানে বিভিন্ন অপশনস। তো প্রথমে বলছে উইথ অর উইদাউট অ্যান অটোমেটিক ট্রান্সমিশন। এরপরে কি করবে সে, উইথ অর উইদাউট এয়ার কন্ডিশন, এয়ার কন্ডিশন দিবে অথবা দিবে না, এরকম হতে পারে। উইথ ওয়ান অফ 3 চয়েসেস অফ এ স্টেরিও সিস্টেম, হ্যাঁ, উইথ ওয়ান অফ 4 এক্সটেরিয়র কালার। তাহলে দেখো কত অপশন হতে পারে, মানে জাস্ট একটা গাড়িকে ইকুইপ করতে গেলে কত রকমের অপশন তৈরি হতে পারে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমার, এটা হচ্ছে আমার ফার্স্ট ব্রাঞ্চ, হ্যাঁ, ট্রান্সমিশন। এই যে এখানে এটা দেখাইছে, এটাই হচ্ছে ট্রি ডায়াগ্রাম। এই যে ট্রান্সমিশন, দ্যাট মিন্স এটা অটোমেটিক হবে অথবা ম্যানুয়াল হবে। অটোমেটিকের পর আমরা কি করব, অটোমেটিক গাড়িটাতে এটাকে এয়ার কন্ডিশন করবে কি করবে না, সো ইয়েস অর নো, এয়ার কন্ডিশনে ইয়েস অর নো। তাহলে দেখো এটা কয়টা হয়ে গেল আমার, এয়ার কন্ডিশন পর্যন্ত দেখো এটা কয়টা ব্রাঞ্চ হয়ে গেল। এটা এটা আচ্ছা, এখানে কি কার্সর দেখা যায়? এমনি ফাইলটাতে তোমরা কি আমার কার্সর দেখতে পারো? মনে হয় না। হ্যাঁ স্যার, দেখতে পাইছি, কার্সর দেখা যায়। কার্সর দেখা যায়? হ্যাঁ স্যার, স্যার তবে স্যার স্পটলাইট একটা অপশন থাকে, ওটা দিলে মনে হয় আরো বেটার, মানে লাল লাল। এই যে দেখো, এই যে এটা একটা ব্রাঞ্চ, হ্যাঁ, এটা একটা ব্রাঞ্চ, যে অটোমেটিক, আমি অটোমেটিক হবে এটা, এবং এয়ার কন্ডিশন হবে। আবার কি হইতে পারে, এটা অটোমেটিক হতে পারে না, এয়ার কন্ডিশন আমি করব না, ঠিক আছে। এটা গেল অটোমেটিকের। তাহলে অটোমেটিকের জন্য আমি 2টা ব্রাঞ্চ পাইছি। দেখো এইগুলো হচ্ছে ইভেন্ট, দ্যাট মিন্স আমার এটা ট্রান্সমিশনটা এটা অটোমেটিক হবে এবং এটা এয়ার কন্ডিশন হবে, এটা একটা ব্রাঞ্চ। অটোমেটিক হবে কিন্তু আমি এয়ার কন্ডিশনিং করব না, এটা একটা ব্রাঞ্চ। এখন এটা অটোমেটিক না করে এটা আমরা ম্যানুয়ালি করব, ম্যানুয়াল করব এবং এয়ার কন্ডিশন হবে, ম্যানুয়াল করব, এয়ার কন্ডিশন হবে না। তাহলে দেখো শুধুমাত্র 2টা জিনিস, যে আমার কারটাকে ইকুইপ করার জন্য শুধু ট্রান্সমিশন এবং এয়ার কন্ডিশনিং, এই 2টার উপর বেস করে দেখো টোটাল 4টা ইভেন্ট তৈরি করা যায়। এটা একটা ইভেন্ট, এটা একটা ইভেন্ট, এটা একটা ইভেন্ট, এটা একটা ইভেন্ট, দেখো 4টা ইভেন্ট। তাহলে এই যে কথা যেগুলো বলছে একটু আগে, এই জিনিসটাকে এই যে উইথ অর উইদাউট অ্যান অটোমেটিক ট্রান্সমিশন, দেন এয়ার কন্ডিশনিং, এরপর বলছে উইথ ওয়ান অফ 3 চয়েসেস অফ স্টেরিও সিস্টেম, দেন এখন প্রত্যেকটার জন্য হচ্ছে আবার 3টা করে স্টেরিও সিস্টেমের অপশন, 1 2 3। দ্যাট মিনস অটোমেটিক হবে, এয়ার কন্ডিশনিং হবে, এরপর স্টেরিও সিস্টেম। 3 ধরনের স্টেরিও সিস্টেম থাকতে পারে। তাহলে এই যে টোটাল দেখো কতগুলো ব্রাঞ্চ, এই যে দেখো লাস্টে কতগুলো ব্রাঞ্চ আছে, এই প্রত্যেকটা ব্রাঞ্চ হচ্ছে এক একটা একদম ফাইনালি টোটাল প্রবলেমটাকে এভাবে ডায়াগ্রামে সাজানোর পরে ফাইনালি যতগুলা ব্রাঞ্চ আসে এগুলা হচ্ছে এক একটা আউটকাম এই স্যাম্পল স্পেসে। তাহলে দেখো টোটাল প্রবলেমটাকে, যেহেতু আমরা বলছি এক্সপেরিমেন্ট, তাইলে এক্সপেরিমেন্ট থেকে আসে কি স্যাম্পল স্পেস, আর স্যাম্পল স্পেস মানে হচ্ছে পসিবল অল আউটকামস। তাইলে এখানে এই পসিবল আউটকামস হচ্ছে আমার এখানে যতগুলা, এই জায়গাটাতে যতগুলা ব্রাঞ্চ আসবে ফাইনালি, বুঝা গেছে? যেমন ধরো এই ব্রাঞ্চটা, এটা কিভাবে আসছে, এই ব্রাঞ্চটা কিভাবে আসছে, দেখো কোত্থেকে শুরু হয়েছে, এটা এটা এখান থেকে শুরু হয়েছে। প্রথমত লাইন দিয়ে দেখাতে হবে, প্রথমত এটা, তারপরে আসছে এটা, তারপরে আসছে স্টেরিও সিস্টেম, সেকেন্ড স্টেরিও সিস্টেম, এরপরে হচ্ছে কালার, ইন্টেরিয়র কালার বা এক্সটেরিয়র যেটা বলছে এটা, এটা হচ্ছে একটা ব্রাঞ্চ। তাহলে এইরকম টোটাল এই প্রবলেমটার 48টা ইভেন্ট সম্ভাব্য পসিবল আউটকাম থাকতে পারে। এরপর হচ্ছে আমার যেটাকে ফাইন্ড আউট করতে বলা হবে, যে আমার এটা হলে এটা করব, এটা হলে এটা পসিবিলিটি কত, এই জিনিসগুলো বের করবো। তখন হচ্ছে এই জিনিসটা থেকে এখন ইজিলি আমরা এগুলা প্রবাবিলিটি গুলো বের করা যায়। এটার জন্য হচ্ছে ট্রি ডায়াগ্রামটা আমাদের দরকার। যাক, এগুলা তোমরা একটু নিজেরা দেখবে, এগুলা তো আর আমরা পরীক্ষা দেবো না, আমরা প্রবলেম করার সময় দেখবো যে কিভাবে আমরা ট্রি ডায়াগ্রামটা ড্র করি। কত বাজে? 3টা 4। কি রে, আমি তো ভাবছি 2 ঘন্টা শেষ করে মনে হয় 1.5 ঘন্টায় ক্লাস শেষ করে এরপরে বসে থাকবো আমরা, অন্য গল্প করবো। এখন তো কিছু 2 ঘন্টা কষ্ট হবে। এখানে আরেকটা এক্সাম্পল আছে, এটা দেখবা। স্যার ব্রেক দিবেন না? ব্রেক দরকার আছে? শেষ করে ফেলি। স্যার একটা নাই পড়ানো থাকে। আচ্ছা আচ্ছা, শোনো শোনো, ব্রেক দেব। ব্রেক দেন স্যার শেষ করে, হ্যাঁ শেষ করে বলেন স্যার।
তোমরা তোমরা চাইলে আমি ব্রেক দেবো, সমস্যা নাই। শেষ আমি করে জাস্ট ফেলেন স্যার। থিওরিটা শেষ করি। break দেন। প্রবলেম তো বেশি দেখাবো না, প্রবলেম তো আমি এখানে অনেকগুলো করে রাখছি, ঠিক আছে? আমি প্রবলেম দেখাবো 2টা বা 3টা প্রবলেম এখান থেকে দেখাবো তোমাদেরকে, যেন আমরা যত ধরনের ইভেন্ট গুলো এখানে যে বিভিন্ন ইভেন্ট গুলা পড়তেছি, যেন এই জিনিসগুলো আমরা এখানে ধরতে পারি যে এটা হলে এটা এই ইভেন্ট হলে আমার এই ফর্মুলা ইউজ করতে হবে, ঠিক আছে? আমরা মোটামুটি শেষ চলে আসছি, থিওরি প্রায় শেষ পর্যায়ে চলে আসছি এখন। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস ইন ট্রি ডায়াগ্রামস, এগুলো তোমরা নিজেরা পড়বা, আশা করি পারবা। এখানে ব্যাখ্যাগুলো আমি বলে রাখছি সব। এরপরে আসো প্রবাবিলিটি। তো প্রবাবিলিটি ক্লাসিক্যাল ডেফিনেশন, এটা আমরা সবাই জানি যে এটাই হচ্ছে ডেফিনেশন। ইন দিস কেস দ্য প্রবাবিলিটি অফ এন ইভেন্ট ইজ দ্য রেশিও অফ ফেভারেবল আউটকামস টু অল পসিবল আউটকামস, ঠিক আছে? নাম্বার অফ আউটকামস ফেভারেবল টু ইভেন্ট এ। দ্যাট মিনস সহজ কথায়, বাংলায় আমি সহজ কথায় বলে দেই যে আমরা কোনো একটা এক্সপেরিমেন্ট চালাচ্ছি, তাহলে এক্সপেরিমেন্ট থেকে আমরা কি পাবো? প্রথমত স্যাম্পল স্পেস, তাইলে ওই স্যাম্পল স্পেসে সম্ভাব্য সকল আউটকাম, তাহলে কয়টা আউটকাম, ওইরকম সম্ভাব্য কয়টা আউটকাম আছে, দিস ইজ দ্য টোটাল নাম্বার অফ আউটকাম। দ্যাট মিনস স্যাম্পল স্পেসের উপাদান এখানে, নাম্বার অফ কি এলিমেন্টস ইন দ্য স্যাম্পল স্পেস, টোটাল নাম্বার অফ আউটকামস। আর যেই এক্সপেরিমেন্ট চালাচ্ছি, এই এক্সপেরিমেন্টটা আমি কি জন্য চালাচ্ছি, একটা উদ্দেশ্য আছে যে আমি এই জিনিসটা বের করতে চাই, একটা স্পেসিফিক ইভেন্ট, তাইলে ওই ইভেন্টের এগেনস্টে কয়টা আউটকাম আছে। দ্যাট মিনস এই যে টোটাল নাম্বার অফ আউটকাম ছিল, এই টোটাল নাম্বার অফ আউটকামের মধ্যে কয়টা ইভেন্ট আছে, যে ইভেন্টগুলা এর সাথে, সরি, কয়টা আউটকাম আছে যেটা এই ইভেন্টের সাথে সংশ্লিষ্ট। এখানে শুধু ইভেন্ট আউটকাম এগুলো টেস্ট লেগে যায় কথাগুলো, বুঝছো? যে টোটাল আউটকামস এর মধ্যে কয়টা আউটকাম আছে, যে আউটকাম গুলা এই একটা ইভেন্টের সাথে সংশ্লিষ্ট, এদের যে রেশিও, এটাই হচ্ছে প্রবাবিলিটি ডেফিনেশন। এখানে একটা সিম্পল, এটা তো একটা সিম্পল, এটা দিয়ে দেখবো যে আমি একটা কমপ্লিকেটেড প্রবলেম আছে, জাস্ট এই জিনিসটা দিয়ে একটা কমপ্লিকেটেড প্রবলেম আছে। এটা এখানে পিডিএফ করাতে এটা হয়ে গেল, বুঝলাম না, ঝাপসা দেখা যায়। আমার এখানে এটা খুব ক্লিয়ার দেখা যায়, পিডিএফ করাতে এটা ঝাপসা হয়ে গেছে। আচ্ছা, এটা দেখো, পেজও চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এখানে বলছে এ স্যাম্পল অফ 150 প্লাস্টিক, এগুলো বুঝবা, এগুলো আমি আর না দেখাই, এগুলো সিম্পল জিনিস। প্রবাবিলিটি জাস্ট ডেফিনেশন, এই ডেফিনেশনের সাথে রিলেটেড হচ্ছে আমার এক্সাম্পল। একটু বলো তো দেখি, তাও আমি একটু, যেহেতু এগুলো তো পড়ো আসছো, অনেক দিন হয়েছে, জাস্ট এই জিনিসটা বুঝো কিনা, জাস্ট একটার অ্যান্সার, এটা বুঝছো কিনা দেখো। হাই স্ক্র্যাচ অ্যান্ড হাই শক রেসিস্ট্যান্স, দ্যাট মিনস এখানে 150টা প্লাস্টিক প্যানেল নেওয়া হয়েছে। এই প্লাস্টিক প্যানেলের মধ্যে শক রেসিস্ট্যান্স এবং স্ট্রেস রেসিস্ট্যান্স এভাবে এটাকে আলাদা করে নিয়েছে, এবং দেখা গেছে যে শক রেসিস্ট্যান্সের মধ্যে হাই লেভেল শক রেসিস্ট্যান্স এবং ল লেভেল শক রেসিস্ট্যান্স আছে। এরকম হচ্ছে হাই লেভেলের শক রেসিস্ট্যান্স 125টা, ওই 150-এর ভিতরে 125 7, আর ল লেভেলের হচ্ছে 12 6, এই টোটাল হচ্ছে আমার 150। আবার স্ক্র্যাচ রেসিস্ট্যান্স হাই লেভেলের হচ্ছে 125, ল লেভেলের হচ্ছে কত, সরি, হাই লেভেলের স্ক্র্যাচ রেসিস্ট্যান্স হাই লেভেলের 125, যেখানে ল লেভেলের শক রেসিস্ট্যান্স হচ্ছে 12টা। তো এই ডাটা থেকে আমাকে বের করতে হবে যে ইফ এ প্যানেল ইজ সিলেক্টেড এট র্যান্ডম, যদি একটা প্যানেল সিলেক্ট করা হয় র্যান্ডমলি, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইট হ্যাজ হাই স্ক্র্যাচ অ্যান্ড হাই শক রেসিস্ট্যান্স। তাইলে হাই শক অ্যান্ড হাই স্ক্র্যাচ রেসিস্ট্যান্স, আমরা যেহেতু প্রবাবিলিটির একটু আগে আমরা ডেফিনেশন থেকে দেখছি, কি ডেফিনেশন থেকে আমরা কি দেখছি, দেখছি যে স্যার যেগুলো ফেভারেবল নাম্বার অফ ফেভারেবল আউটকাম টু ইভেন্ট এ ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ আউটকাম। এখন দেখো টোটাল নাম্বার অফ আউটকাম কয়টা, এখানে টোটাল 150টা আছে, প্যানেল আছে 150, ঠিক আছে? আর হাই স্ক্র্যাচ এন্ড হাই শক রেসিস্ট্যান্স, এটা হচ্ছে আমার ইভেন্ট। দেখো এই পুরোটা হচ্ছে ইভেন্ট, কোনটা? হাই স্ক্র্যাচ এন্ড হাই শক রেসিস্ট্যান্স, এটা হচ্ছে ইভেন্ট। তাহলে হাই স্ক্র্যাচ আর হাই শক রেসিস্ট্যান্সের মধ্যে প্যানেল কয়টা আছে? 125টা। দেখো এই শক রেসিস্ট্যান্স হাই এবং স্ক্র্যাচ রেসিস্ট্যান্স হাই 125, এই 125 হচ্ছে আমার হাই শক রেসিস্ট্যান্স এন্ড হাই স্ক্র্যাচ রেসিস্ট্যান্স। সো ফেভারেবল হচ্ছে আমার 125, তো 125/150, ঠিক আছে? এটা হচ্ছে আমার একদম সিম্পল ডেফিনেশন থেকে প্রবাবিলিটির কনসেপ্টটা। তো এগুলো তার পরীক্ষায় থাকবে না, এগুলো বোঝার জন্য লেখা শুধু। এরপর আসা যে জিনিসগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট এখন, যেগুলো লাগবে, মোর লজ অফ প্রবাবিলিটি। ওই যে প্রবাবিলিটি এলিমেন্টারি প্রবাবিলিটি থিওরির কথা যে বলছিলাম, এই হচ্ছে এলিমেন্টারি থিওরিমগুলো, এই যে এখানে এই 2 পেজে, এইগুলোর উপর বেস করে হচ্ছে আমরা বিভিন্ন প্রবলেম করব। আমার তো বাইস থিওরেম বুঝাইতে গেলেই মনে হয় টাইম চলে যাবে অনেক। এডিটিভ রোল, এটা আমরা জানি, আমি এত আলোচনা না করতেছি। এ এবং বি, হ্যাঁ, probability of A union B equal probability of A plus B minus probability of A intersection B if A and B are
নট মিউচুয়ালি এক্সক্লুসিভ, সেই ক্ষেত্রে হচ্ছে এটা। আর যদি এ এবং বি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, এক্সক্লুসিভ হইলে আমরা জানি কি দুইটা ঘটনা একসাথে ঘটতে পারে না, মানে হচ্ছে এই ইন্টারসেকশন বিটা এমটি হয়ে যায়। ঠিক আছে, এমটি হয়ে গেলে এখানে থাকে শুধু প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। আমাদের সাধারণত এই মিউচুয়ালি এক্সক্লুসিভ কেসগুলো বুঝতে হয় প্রবলেম করার জন্য। এরপরে এটা হচ্ছে তিনটার জন্য যদি হয়, এটা যদি তিনটার জন্য হয়, এটা যদি এন সংখ্যকের জন্য হয়, থিওরামটা এক্সটেন্ড করলে যা হয়। তারপর কোনো একটা ঘটনা ঘটা এবং না ঘটা, এ মানে হচ্ছে কি কোনো একটা ঘটনা এ, এটা ঘটার সম্ভাবনা পি অফ এ, আর এই ঘটনাটা না ঘটবে না, তাহলে ওই ঘটনাটা হচ্ছে এ প্রাইম দ্বারা। কমপ্লিমেন্ট মানে হচ্ছে তার উল্টা, হা হলে না, না হলে হা, উল্টা। এই দুইটার যোগফল হচ্ছে 1, কারণ আমরা জানি যে টোটাল প্রবাবিলিটি ইকুয়ালস টু হয় 1। দেন আসো কন্ডিশনাল প্রবাবিলিটি, এগুলো এখন দরকার। Conditional probability is a probability of an event under condition that some other event has happened. এখানেও দুইটা ইভেন্ট লাগবে, মিনিমাম আমার দুইটা ইভেন্ট। এখানে জাস্ট কথাটা হচ্ছে কি যে কোনো একটা ঘটনা আগে ঘটে গেছে, এটা এখন হচ্ছে নোন, আমি জানি। এখন এই নোন ঘটনা থেকে নতুন করে কিছু একটা ঘটবে, এটাকে বলা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। দ্যাট মিনস একটা ঘটনা ঘটে গেছে অলরেডি, এখন যেটা ঘটে গেছে এটার সাথে সংশ্লিষ্ট হচ্ছে নতুন একটা ঘটনা, এটা নতুন করে ঘটবে, এই ধরনের প্রবাবিলিটিকে বলা হয় কন্ডিশনাল প্রবাবিলিটি, এবং ডিফাইন করা হয় এরকম: প্রবাবিলিটি অফ বি ইজ গিভেন এ ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ এ। এখন এই ডেফিনেশনটাকে যদি বলি যে এটা একটু বুঝাও যে কেন এটা এরকম হইলো, তখন কনফিউশন, মানে মনে হয় যেন এটা শুধু মুখস্থ টাইপের। এটা যদি আমি বুঝাইতে চাই, জিনিসটা দেখো এরকম যে প্রবাবিলিটি অফ বি ইজ গিভেন এ, এটা হচ্ছে নোটেশন। সো নোটেশন নিয়ে কোনো কথা নাই, এটার নোটেশনের মিনিং হলো এ ঘটনাটা পরে যেটা থাকে এটা আগেই ঘটে গেছে আমি জানি, আর বি এখন নতুন করে ঘটবে যেটা এর সাথে সংশ্লিষ্ট। দ্যাট মিনস এ ঘটে যাবে আগে, এখন এ থেকে নতুন করে আসবে হচ্ছে বি, তাইলে এই বিটা এ থেকে আসবে, এর সাথে সংশ্লিষ্ট। এই ঘটনাটা ঘটার সম্ভাবনা কতটুকু, এটাকে ডিফাইন করা হচ্ছে এটার মাধ্যমে। তাহলে দেখো ডেফিনেশনটা এখন কিভাবে আসতেছে। এই ঘটনাটা যেহেতু আমার নোন, এ আমি জানি কত, তাহলে এটা কি নাম্বার অফ টোটাল আউটকাম আমার এই কেসের জন্য। বি ইজ গিভেন এ, এটা হচ্ছে এখন একটা ইভেন্ট। ইভেন্টটা হচ্ছে কি এই ঘটনা ঘটে গেছে, এ থেকে এখন নতুন করে বি ঘটবে, দিস ইজ দ্য ইভেন্ট বি গিভেন এ, এটা হচ্ছে আমার ইভেন্ট। তো যেহেতু আমরা প্রবাবিলিটির মেইন ডেফিনেশন থেকে আমরা জানি যে প্রবাবিলিটির মেইন ডেফিনেশন হচ্ছে নাম্বার অফ ফেভারেবল টু ইভেন্ট এ আর টোটাল নাম্বার অফ আউটকামস, তাইলে এখানে যখন বি ইজ গিভেন এ বলতেছি, এই ঘটনাটা আগেই ঘটে গেছে, তাইলে এটা কি টোটাল আউটকাম, এখানে টোটাল আউটকাম। তাইলে টোটাল আউটকামের জন্য সংশ্লিষ্ট যে প্রবাবিলিটি সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ, এবং বি ঘটনাটা এখন আসবে আমার এ থেকে, তার মানে বি হচ্ছে এ এর একটা অংশ। তো এটা আমরা কিভাবে দেখাই, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে এ ধরো বিশাল একটা সেট, ধরো আমি এরকম দেখাই জিনিসটা, তাইলে মনে হয় আর একটু ইজি হবে বুঝতে। ধরো বললাম যে এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার এ, ঠিক আছে। এখন বলছে কি, আচ্ছা আমি আবার বলি তোমাদেরকে, এবার কোশ্চেন করবো, দেখি আমার এই কোশ্চেনের অ্যান্সারটা দাও। বি ঘটনাটা কি এরকম হইতে পারে? এনিওয়ান? সব বুঝি নাই স্যার। না স্যার, এখানে যে কথাটা বলতেছিলাম যে এখানের কন্ডিশনটা বলছি কি, কন্ডিশনাল প্রবাবিলিটিটা কি বলছি যে এ এমন একটা ঘটনা, রেড দিয়ে আমি যেটা দিছি এটা হচ্ছে এর ঘটনা, তাহলে এই ঘটনাটা এমন যেটা অলরেডি হ্যাপেন্ড, এটা জানি ঘটে গেছে। এখন এর সাথে সংশ্লিষ্ট হবে বি, এর সাথে সংশ্লিষ্ট হবে বি, এই বিটা এ থেকে আসবে বলতেছি, এটাকে বলা হচ্ছে ডিনোট করা হয় এটা দ্বারা, এটা দ্বারা ডিনোট করা হয় এবং ডিফাইন করা হচ্ছে আমার এইভাবে। এখন আমি বলতেছি মানে এই যে এ এবং বি, এখানে যে দুইটা ইভেন্ট থেকে বি গিভেনে এটা হয়ে গেছে একটা ইভেন্ট, কারণ প্রবাবিলিটি কিন্তু আমরা একটা ইভেন্টের জন্য প্রবাবিলিটি বের করি। ওই যে বলছিলাম প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু নাম্বার অফ ফেভারেবল আউটকামস টু ইভেন্ট এ ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ আউটকামস। তো বি ইজ গিভেনে এটা সে মিলে হচ্ছে একটা ইভেন্ট। এখানে ইভেন্টটা কি, এ ঘটনা ঘটে গেছে, এ থেকে এখন বি ঘটবে, কথাটা হচ্ছে এটা বি গিভেন এর জন্য। আর এই বি গিভেন এ এটা যে আসছে, এটা তো আলটিমেটলি আমার বেসিক্যালি প্রথমত দুইটা ইভেন্ট থেকে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, ওইখান থেকে আসছে যে এই ইভেন্টটা আগে ঘটে গেছে, এখন বি নতুন করে আসবে, বি নতুন করে আসবে এর সাথে সংশ্লিষ্ট, এটার প্রবাবিলিটিকে বলা হয় কন্ডিশনাল প্রবাবিলিটি। এখন আমি যদি এটাকে ডায়াগ্রামের মাধ্যমে দেখাইতে চাই, আমি রেডটাকে যেটা দিছি এটাকে বলতেছি আমি এ, আর ইয়েলো যেটা দিছি এটাকে বলতেছি আমি বি। তাহলে এখন এই যে ড্র করলাম, এই ড্রয়িংটা কি আমার ঠিক আছে?
Yes, sir. স্যার ইয়োলোটা স্যার না স্যার ঠিক হবে না স্যার স্যার, ঠিক হবে না। ইয়োলোটা স্যার হ্যাঁ, এর কেন ভিতরেই হবে হবে না? স্যার। হ্যাঁ, ইউলজিটা পুরোটাই এর ভিতরে। ডেফিনেটলি হতে হবে আমার এটার ভিতরে। কেন? কারণ বলছি যে এই ঘটনাটা ঘটার পরে বি পুরাটাই এ থেকে আসবে। তো এখন আমি যখন এটা বাইরে দিছি তখন কিন্তু কিছু অংশ এর বাইরে চলে গেছে, তাইলে এটা আমার কন্ডিশনাল না। তার মানে কন্ডিশনাল হবে যদি নেক্সট বি ইভেন্টটা আমার টোটাল এ থেকে আসে, তাইলে ভিতরে যেটা আছে সেটা। তাইলে এখন দেখো এই ইভেন্টটার জন্য ডেফিনেশনটা যদি বোঝো আমার প্রবলেম, আমি আমি এত কমপ্লেক্স মনে করি না যদি আমি জিনিস কনসেপ্ট গুলো বুঝি। প্রবলেম গুলোকে আমার অত ইয়ে হয় না, এটা আমরা বোঝার চেষ্টা করি। তাইলে হ্যাঁ, এই ঘটনাটা হ্যাঁ। ঘটার যে সম্ভাবনা, একটু আমি শেষ করি এরপরে বললো। তাইলে বি ইজ গিভেন এর জন্য বলতেছি এই ঘটনাটা আগে ঘটে গেছে, তার মানে এই বিটা তো ঘটতেছে কোত্থেকে? এটা হচ্ছে আমার বি, এটা ঘটতেছে কোত্থেকে? এ থেকে। ঠিক আছে, তাইলে প্রবাবিলিটির যে অরিজিনাল ডেফিনেশন সেখানে বলি কি আমরা নিচে কে থাকে? টোটাল আউটকাম। তার মানে এর জন্য যেটা, এটাই তো টোটাল আউটকাম। এর জন্য যেটা, দ্যাট মিনস রেড সার্কেল যেটা আমি ইউজ করলাম এখানে, এটা হচ্ছে এর জন্য। তার মানে নিচে হচ্ছে টোটাল আউটকাম হচ্ছে প্রবাবিলিটি অফ এ, আর উপরে হবে কোনটা? উপরে হবে এ থেকে বি কতটুকু নিতে পারছে, শুধু এতটুকু আমি তো কাউন্ট করতে পারবো এখানে। ইউলুটা কতটুকু অংশ দখল করছে এ থেকে, সেটা আমি কিভাবে মেজার করব? ইন্টারসেকশন বি থেকে। কথাটা কি বোঝা গেছে এখন? এটা কথাটা বোঝা গেছে হ্যাঁ স্যার, বুঝে গেছি। কিভাবে আসছে? হ্যাঁ, আচ্ছা, এবার কেউ একজন কোশ্চেন বলো তো কি কি? স্যার যদি বি এর মধ্যে হয় স্যার, হ্যাঁ তাহলে যেহেতু এ অলরেডি ঘটে গেছে তাহলে তো স্যার হ্যাঁ। বিও ঘটে গেছে, সেরকম কিছু একটা আসতেছে না? না 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 না, আসতেছে না। এই ঘটনাটা তুমি যে এক্সপেরিমেন্ট চালাচ্ছ, আমরা এক্সাম্পল করলে তোমার কোশ্চেনটা সুন্দর, আমি এরপর একটু ব্যাখ্যা করি। এই ইভেন্টটা এমন যেটা কোনো একটা এক্সপেরিমেন্টকে একটা ইভেন্ট ধরো এরকম দেখো, এগুলোর জন্য হচ্ছে ভেন ডায়াগ্রাম বস। ভেন ডায়াগ্রাম বুঝে গেলে এটা হচ্ছে আমার টোটাল এক্সপেরিমেন্ট। দ্যাট মিনস এইটার ভিতরে যা আছে এই সবটা কি? এই সবটা হচ্ছে আমার স্যাম্পল স্পেস। এই ব্লকটার ভিতরে যা আছে সব হচ্ছে স্যাম্পল স্পেস। এবার এ হচ্ছে এটা, ঠিক আছে? জি স্যার। এ হচ্ছে এটা, এই সার্কেলের জন্য এটা। তাহলে এটার একটা প্রবাবিলিটি পাবো। এখন আমি এটার প্রবাবিলিটি কি পাবো বলো তো? এটা প্রবাবিলিটি স্যার ইয়েলো ধরো সার্কেল ডিভাইডেড বাই টোটালটা। ধরো, হ্যাঁ রাইট, ধরো এটা সাপোজ এটার ভিতরে এটা হচ্ছে ধরো স্মল এন এটা বললাম, আর এটার ভিতরে যেটা, এটার ভিতরে বললাম আমি এটা ক্যাপিটাল এন। তাহলে ক্যাপিটাল এন দ্বারা আমি কি মিন করতেছি? টোটাল স্যাম্পল স্পেসের আউটকাম। স্মল এন দ্বারা মিন করতেছি এর সাথে সংশ্লিষ্ট স্যাম্পল স্পেসের আউটকাম। ঠিক আছে, তাহলে এখন এই ঘটনাটা ঘটার সম্ভাবনা কতটুকু? স্মল এন বাই ক্যাপিটাল এন। জি স্যার, n বাই n, স্মল n ডিভাইডেড বাই ক্যাপিটাল N। এক্স্যাক্টলি, এন বাই এন। এখন দেখো কি বলতেছি, এখন বলতেছি এর ভিতরে, দ্যাট মিনস এই ঘটনাটার সম্ভাবনা এখন আমি জানলাম। দেখো এটা কিন্তু আমি জানলাম, ওই যে বলতেছি এ হচ্ছে হ্যাপেন্ড, এটা এখন আমি জানলাম। এখন করবো কি, আমি এ থেকে নতুন একটা, এটা কালার অন্য কালার দেই আমি, তাহলে আশা করি আরো ক্লিয়ারলি বোঝা যাবে। এ থেকে এটা হচ্ছে বি, ঠিক আছে? এ থেকে এটা হচ্ছে বি, এবং এইখানে বললাম যে এখানে হচ্ছে আমার এটার অংশ হচ্ছে ধরো বললাম কে, স্মল কে। তাহলে এখন কি মনে করলো এই কে? দ্যাট মিনস এটাকে যদি আমি ভাগ করি, দ্যাট মিনস তোমরা আমি বুঝছি যে প্রবাবিলিটি ডেফিনেশনটা যখন আমি এটা দিয়ে ইউজ করছি এই কারণে একটু কনফিউশন হয়ে গেছে, যেহেতু এটা প্রবাবিলিটি। এই জায়গাটা প্রবাবিলিটি, এই ডেফিনেশনটা আমার প্রবাবিলিটির মাধ্যমে আসে আর কি। আর এর আগে যত প্রবাবিলিটি বের করবো সেখানে হচ্ছে শুধু আউটকাম দিয়ে লিখি আমরা, ফেভারেবল আউটকাম ডিভাইডেড বাই টোটাল আউটকাম। ওইটা থেকে কিন্তু আবার এটা আসছে, এই যে প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ এ। দেখো কিভাবে আসে। আমরা নিচে যে প্রবাবিলিটি অফ এ, আমরা আগে বললাম না স্যাম্পল স্পেস থেকে প্রথমে এই ইউলু যেটা ছিল এটা হ্যাপেন, দ্যাট মিনস এন বাই ক্যাপিটাল এন এটা। এখন নতুন করে বলতেছি কি, এই স্মল এন থেকে স্মল কে আসছে। তাইলে তুমি কেমনে বললা একটু আগে যে প্রশ্ন করছিল স্যার কে, তো কেউ তাইলে আমি জানি এটা হ্যাপেন্ড অলরেডি? না, আমি জানি না, কারণ কে এর অংশটা কোত্থেকে নিছে সে? স্মল এন এর একটা অংশ হচ্ছে আমার আবার কে। তাইলে এ কে এখন টোটাল আমার তো এক্সপেরিমেন্টটা তো কিন্তু এটা না, খেয়াল করে দেখো। এক্সপেরিমেন্ট কিন্তু আমার এটা না, এই সার্কেলটা না। আরে এটা তো এখন আবার দেখাইতেও পারবো না, আরে যন্ত্রণায় না, আরে দেখাইতে আমি বুঝাইতে পারতেছি না, যেটা দেখাইতে চাইতেছি সেটা বুঝাইতে পারতেছি না। স্যার একটু ইয়ে করেন স্যার, আন্ডু করে তারপর শুধু ইয়ে দিয়ে দেখান। হ্যাঁ আমি বলছি, হ্যাঁ দেখাচ্ছি। দেখো এখন এই যে এক্সপেরিমেন্টটা টোটাল, এই এক্সপেরিমেন্টটা কিন্তু হচ্ছে আমার কোনটা? এক্সপেরিমেন্টের যেই টোটাল আউটকাম স্যাম্পল স্পেস, এটা কিন্তু এটাই পুরোটা বক্স, এটা কিন্তু আমার পুরো এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্ট থেকে প্রথম ছিল আমার ইউলো এর
যে ইয়েটা এই ইভেন্ট, আর এই ইভেন্ট থেকে এখন নতুন করছে আমার, নতুন করে আসতেছে যেটা, এটা কি কালার, গ্রিন, কে এর জন্য যেটা, এটা হচ্ছে আমার এ থেকে সংশ্লিষ্ট। তো এখন কে আসুক আর যেটাই আসুক, আমার তো টোটাল এখানে যে আউটকাম, টোটাল আউটকাম কত এখানে, ক্যাপিটাল এন না? হ্যাঁ স্যার, টোটাল আউটকাম ক্যাপিটাল এন। টোটাল আউটকাম ক্যাপিটাল এন। তাহলে এটা যদি আমি এখন এটা লিখি, দেখো তো জিনিসটা কি দাঁড়ায়, দেখি একটু এডিট করে মিলাইতে পারি কিনা আমরা। এটা কি, এটা কি ওয়ার্ড ফাইলটা, রাইট। দেখো তো যেটা আমি ড্র করছিলাম, ওরে আল্লাহ এটা তো মুছাই ফেলছি, তাহলে তো আবার ঝামেলা, একটু মনে আছে কিনা খেয়াল করো। স্যার আন্ডু করতে পারবেন স্যার, আন্ডু করে দেন তাহলে চলে আসবে আবার। আন্ডু কোনটা দেখি, স্যার হ্যাঁ একটা এই যে আসছে আসছে, হ্যাঁ। তাহলে আমি ফিগারটা এখান থেকে রেখে এটাকে একটু লিখিত দেখো তো, তাহলে কি বলছিলাম, নিচে তাইলে কি হবে আর উপরে কি হবে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি আছে, দেখো নিচে প্রবাবিলিটি অফ এ, এটা আমি আগে লিখি, ওকে, নিচে প্রবাবিলিটি অফ এ, এটা মানে কি, সেটা মানে হলো স্যার এন বাই স্মল এন ডিভাইডেড বাই ক্যাপিটাল এন। ক্যাপিটাল এন, স্মল এন ডিভাইডেড বাই ক্যাপিটাল এন। জি স্যার। এটা আমার একটু বড় করা লাগবে, তাইলে হয়তো দেখা যাবে, এগুলো আমি এডিট করে ফেলতে পারবো, সমস্যা নাই। আর উপরে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটা কি, এটা হলো স্যার এ আর বি এর মধ্যে যেগুলো কমন আছে স্যার সেটা কে ডিভাইডেড বাই না কে, আচ্ছা এটাই বলুন, মানে স্মল কে, কে ডিভাইডেড বাই কি স্মল এন নাকি ক্যাপিটাল এন? স্মল এন স্যার। ডেফিনেটলি না, সব বড় করে। ডেফিনেটলি না। Capital N। এবার দেখো কেন, কেন ডেফিনেটলি না, আমরা আমাদের এখানে এক্সপেরিমেন্টটা কোনটা, রেক্টেঙ্গেল বক্স যেটা সেটা, জি স্যার। তো প্রবাবিলিটি তো আমরা জানি যে এক্সপেরিমেন্টের ভিতরে যত সম্ভাব্য আউটকাম থাকে এইটার ফেভারে এ ইন্টারসেকশন বি এর কতটুকু আউটকাম আছে, তো এখন এ ইন্টারসেকশন বি তে তো আছে কতটুকু, কে সংখ্যক না, এই যে দেখো এই কেটা কি এন এর একটা অংশ না, তার জি, মানে এই কে সংখ্যক, কে সংখ্যক আমার কিসে আছে, এ তেও আছে বি তেও আছে, এই কারণে কেটা কি মিন করতেছে, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি এর অংশ হচ্ছে আমার কতটুকু কে, তাহলে এ কেটা কোত্থেকে আসছে, টোটাল রেক্টেঙ্গেল থেকে, টোটাল এক্সপেরিমেন্ট থেকে, যার কারণে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এটা হচ্ছে অনলি কে বাই ক্যাপিটাল এন। খেয়াল করো, কে বাই ক্যাপিটাল এন, নট স্মল এন। কথা বোঝো নাই? মানে স্যার আমরা পুরো এক্সপেরিমেন্টের সাপেক্ষে চিন্তা করতে হবে আমাদের। ডেফিনেটলি পুরো এক্সপেরিমেন্টের সাপেক্ষে আমাকে এটাকে চিন্তা করতে হবে, এক্সপেরিমেন্টের যত আউটকাম থাকবে এইটাই সবসময় কনসিডার করতে হবে, ঠিক আছে? তো এখন অনলি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বের করতে বললাম আমি, যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, তো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কি হবে, এ এবং বি এর মধ্যে যেটা কমন সেটা, তো এ এবং বি যেহেতু আমার বিটা এর ভিতরে ঢুকে গেছে, তাইলে এ এবং বি এর ভিতরে কমন কত আছে, কে, কে সংখ্যক, তাইলে কে ডিভাইডেড বাই হচ্ছে আমার কি, টোটাল আউটকাম হচ্ছে ক্যাপিটাল এন, তাহলে কে বাই ক্যাপিটাল এন, এটা হলো আমার প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর জন্য, ঠিক আছে? আর প্রবাবিলিটি অফ এ এটা সমান হলো কত, স্মল এন ডিভাইডেড বাই ক্যাপিটাল এন, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমি ফাইনালি কি পাবো দেখো তো, কে ভাগ স্মল এন, কে ইকুয়াল ডিভাইডেড ভাগ স্মল এন। এক্স্যাক্টলি কে ডিভাইডেড বাই স্মল এন। ফাইনালি দেখো আমি পাইলাম এটা, এইবার খোঁজো এই কে বাই এন এটা কোত্থেকে আসছে, এই যে দেখো কে, কে কোত্থেকে আসছে, স্মল এন থেকে, আসছে এন সংখ্যক, A থেকে। সংখ্যক স্মল এন থেকে দেখো স্মল কে আসছে, তার মানে এই ইভেন্ট থেকে এখন নতুন করে কে আসছে, বি ইভেন্ট আসছে। দেখো বুঝছো কিনা, জি স্যার বুঝছি স্যার। বি ইভেন্টটা এখন সরাসরি আসছে কে, এ থেকে, বুঝা গেছে? তো এই কারণে যখন এ থেকে ডিরেক্ট, এ থেকে সংশ্লিষ্ট, এ থেকে যখন নতুন একটা ঘটনা বি ঘটে তখন তার সম্ভাবনাটাকেই বলা হয় কন্ডিশনাল প্রবাবিলিটি এবং ডিফাইন করা হয় এটা দ্বারা। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ এবার বলো। স্যার তাহলে কি কন্ডিশনাল প্রবাবিলিটি আর ডিপেন্ডেন্ট প্রবাবিলিটি একই স্যার, অলওয়েজ এক্স্যাক্টলি, এটা আমি আইডেন্টিক্যাল? হ্যাঁ একই জিনিস, সব ক্ষেত্রেই? হ্যাঁ সব ক্ষেত্রেই হয় এটা, যখন ডিপেন্ডেন্ট হয় তখনই আমার এই কন্ডিশনের কথাটা চলে আসে, ঠিক আছে? ঠিক আছে স্যার, ওকে স্যার। তুমি অ্যাডভান্স বলে ফেলছো, এর পরের পেজে দেখবে এই জিনিসটা আছে আমার, কন্ডিশনাল প্রবাবিলিটি অন টি ডায়াগ্রাম কিভাবে আসে এখানে দেখবা, এই যে তুমি যেটা বলছো আমাকে একটু আগে যেটা বলছো, এই যে আমাদের এটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ল, আমি তো এটা ওয়ার্ড ফাইল করার কারণে এগুলো চলে যাচ্ছে, প্রোডাক্ট রুল আর মাল্টিপ্লিকেটিভ রুল। আচ্ছা তাইলে এখন দেখো এডিটিভ রুলটা কখন হয়, এটা হচ্ছে জাস্ট এখন বুঝলেই হবে আমার, এডিটিভ রুল হয় কখন, যখন ওই ইভেন্টগুলা কি বলে, এগুলোকে বলা হয় সিমুলটেনিয়াস ইভেন্ট, মানে একই সাথে ঘটবে এইরকম, ওই একই সাথে ঘটবে, ওইখানে আবার কি হইতে পারে, দুইটার
কমন থাকতে পারে, কমন নাও থাকতে পারে। ওই যে মিউচুয়ালি এক্সক্লুসিভ, মিউচুয়ালি ইনক্লুসিভ, যখন এইরকম কোনো ইভেন্ট আসে তখন আমাদের হয় এই এডিটিভ রোল। আর যদি যদি প্রোডাক্ট রোল এবং মাল্টিপ্লিকেটিভ রোল এইগুলো আমাদের কখন ইউজ হয়, প্রোডাক্ট এবং মাল্টিপ্লিকেটিভ রোল ইউজ হয় আমার ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্টের কেসের ক্ষেত্রে, ঠিক আছে। সো ইফ অ্যান এক্সপেরিমেন্ট দ্য ইভেন্টস if in an experiment the events A and B can both occur, দুইটাই যদি ঘটে, then A intersection B এটাকে লেখা হচ্ছে এই ফর্মুলার দ্বারা। এটা হয় কখন? এই ক্যান বোথ অকার, এটা হচ্ছে যখন ডিপেন্ডেন্ট। এ এবং বি যখন ডিপেন্ডেন্ট তখন হচ্ছে আমার প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি মাল্টিপ্লিকেটিভ রুল। এখন মাল্টিপ্লিকেটিভ রুল দুইটা, কথা হচ্ছে এটা। এডিটিভ রুল যেমন দুইটা, মাল্টিপ্লিকেটিভ রুলও দুইটা। এডিটিভ রুল দুইটা বলতে কি মিন করে? এটা দেখো, এটাও এডিটিভ রুল, এগুলোকে যোগ করা, আলাদা আলাদা যোগ করা, এটাও যোগ করা। তার মানে মিউচুয়ালি এক্সক্লুসিভের ক্ষেত্রে একটা, মিউচুয়ালি ইনক্লুসিভের ক্ষেত্রে একটা। সিমিলারলি মাল্টিপ্লিকেটিভ রুলও হচ্ছে দুইটা, একটা হচ্ছে যখন ইভেন্টগুলা ইন্ডিপেন্ডেন্ট হয় এবং যখন ইভেন্টগুলা ডিপেন্ডেন্ট হয়। তো যখন ডিপেন্ডেন্ট তখন হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি ইজ গিভেন। একটু আগে যে বলছিলাম, তাহলে এই যে প্রোডাক্ট রুল যেটা আসলো, প্রবাবিলিটি অফ এ প্রোডাক্ট অফ প্রবাবিলিটি অফ বি ইজ গিভেন, এটা দেখো আসছে এটা থেকে, এই যে এটা থেকে, যে এখানে একসাথে ঘটে। এই যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি বলতে আমরা কি বুঝি? একই সাথে ঘটে, মানে একই সাথে আছে এটা এ ইন্টারসেকশন বি। তাহলে এটা ঘটার সম্ভাবনা হচ্ছে কত? প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি ইজ গিভেন এ। আচ্ছা, এটা দেখো তো, যদি আমি এটা এরকম লিখি এটা বোঝা যাবে। এখন ধরো এটা লিখলাম আমি ক্যাপিটাল এ আর এটা হবে ক্যাপিটাল বি, তখন এটার মিনিং কি হবে? স্যার নিচে শুধু পি অফ বি আসবে স্যার, পি অফ প্রবাবিলিটি অফ বি আসবে, আর কিছুই না। এক্স্যাক্টলি, এটা শুধু বি আসবে, এটাই চেঞ্জ হবে, ঠিক আছে। এটার মানে কি? বি আগে ঘটে গেছে, তো যেটা আগে ঘটে গেছে সেটা হচ্ছে টোটাল আউটকাম হয়ে যাবে তখন। এই কেসটার জন্য, এই ইভেন্টের জন্য, এ গিভেন বি, এই ইভেন্টের জন্য পি অফ বিটা হবে টোটাল আউটকাম, এটাই। গুড। আর যখন ইন্ডিপেন্ডেন্ট কেস হয় তখন হচ্ছে জাস্ট দুইটার আলাদা আলাদা প্রবাবিলিটির গুণফল, এটা। নাও থিওরাম অফ টোটাল প্রবাবিলিটি, এগুলো এখন আমাদের ইজি হয়ে যাবে, এগুলো আর কঠিন কিছু নাই। এগুলো তো অবশ্য এটা তো আবার এখানে শুধু থিওরামটা লিখছি, দেখো তো এটা বুঝাইতে পারি কিনা। কি রে, কেমনে শেষ করব? আমার মনে হচ্ছে এক্সট্রা টাইম দেওয়া লাগবে তোমাদের আরো, যদি শেষ করতে চাই পুরোটা। হ্যাঁ লাগবে লাগবে, শেষ করে ফেলো, যেহেতু আমি রুলস গুলো সব পড়াই ফেলছি। এখন প্রবলেম করলে ইজি হবে জিনিসগুলো, অত কষ্ট হয়ে যাবে। একটু ওই ইভেন্ট এগুলো আমরা বেশি ইলাবোরেট করছি, এই কারণে সময়টা লাগছে। আচ্ছা, এটা দেখো এখন থিওরাম অফ টোটাল প্রবাবিলিটি বলতে কি বোঝায়? ইফ দ্য ইভেন্টস b1 b2 আপ টু bk constitute a partition of the sample space S, তাহলে এখানে দেখো ফিগারটা দেখলে এটা ইজিলি বুঝবা। এই ডায়াগ্রাম যেটা পুরাটা রেক্টেঙ্গেল ফ্রেম, এটা হচ্ছে আমার স্যাম্পল স্পেস S। এই স্যাম্পল স্পেস S টাকে b1 b2 bk এই কতগুলো ইভেন্ট দিয়ে পুরাটাকে আমরা ভাগ করে ফেলছি, ঠিক আছে, আলাদা আলাদা করে ভাগ করে ফেলা হয়েছে। এরপরে দেখো ভিতরে একটা শেডেড রিজিয়ন দেওয়া হয়েছে, এই শেডেড রিজিয়নটা হচ্ছে এ। তাহলে দেখো তো এই জিনিসটা টোটাল আমার একটু আগে আমরা যেটা ডিপেন্ডেন্টের জন্য আমরা যে কন্ডিশনাল প্রবাবিলিটি পড়ছি, পুরো কন্ডিশনাল প্রবাবিলিটির একটা ফিগার না এটা। প্রথমত এস স্যাম্পল স্পেসটাকে আমরা ভাগ করে ফেলছি কতগুলা, b1 b2 আপ টু bk পর্যন্ত ইভেন্ট কতগুলা। তার মানে b1 b2 bk এগুলো হ্যাপেনিং ইভেন্ট, অলরেডি ঘটে গেছে এরকম কতগুলা ইভেন্ট। এখন এই প্রত্যেকটার সাথে সংশ্লিষ্ট এই b1 b2 b3 আপ টু bk প্রত্যেকটা ইভেন্টের সাথে সংশ্লিষ্ট এখন একটা ঘটনা হচ্ছে এ। এই ঘটনাটা এখন b1 b2 b3 সবার কাছ থেকেই আসবে। তাইলে এখন এই ঘটনাটা ঘটার সম্ভাবনা কতটুকু আমাদের এটা বের করতে হবে। এখন এটা আমরা কিভাবে বের করব? এটা মনে হচ্ছে একটু না লিখলে বুঝবা কিনা বুঝতেছি না। আচ্ছা, একটু সাউন্ড হচ্ছে, নিলয় একটু দেখো কার এটা থেকে সাউন্ড হচ্ছে একটু, নিলয়। ওকে, আচ্ছা দেখো তো এটা বুঝো কিনা যে এখন প্রবাবিলিটি অফ এ এটা সমান কত? স্যার ডাকছিলেন স্যার, একটু পরে আওয়াজ আসছে আপনার। আচ্ছা, তাহলে আমার সাউন্ড কি কমে যাচ্ছে, মানে আওয়াজ আসছে? না আমার নেটওয়ার্কের সমস্যা স্যার, আমার কারেন্ট চলে গেছে না স্যার। আচ্ছা, না ওইটার জন্য না, মানে আমি একটা সাউন্ড হচ্ছিল, বন্ধ হয়ে গেছে, এখন সমস্যা নেই, এখন বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা দেখো, বলতেছি প্রবাবিলিটি অফ এ এটা বের করতে হবে। জিনিসটা কি? যে একটা স্যাম্পল স্পেস, দ্যাট মিন্স একটা এক্সপেরিমেন্ট, তার যে টোটাল স্যাম্পল স্পেস, এই স্যাম্পল স্পেসটাকে কে সংখ্যক ইভেন্টে ভাগ করে ফেলছে, পার্টিশন করে ফেলছে। দেন এই প্রত্যেকটা পার্টিশনের সাথে একটা নতুন ইভেন্ট এ এটা সংশ্লিষ্ট, প্রত্যেকটার সাথে সংশ্লিষ্ট আছে। তার মানে প্রত্যেকটা থেকে কিছু কিছু অংশ আছে এই ইভেন্টটা। তাইলে এই ইভেন্টটা দেখো পরে ঘটছে, এখন এই ইভেন্টটা যে ঘটছে তার সম্ভাবনা কতটুকু এটা বের করতে হবে টোটাল এক্সপেরিমেন্ট থেকে। তাহলে এখন এটা আমরা কিভাবে লিখতে পারি? প্রথমত দেখো এ
এ এ যে ইভেন্টটা এটা কার সমান লিখতে পারি আমরা এটা এ কার অংশ বি1 এর একটা অংশ দেখো এই যে এই জায়গাটা ছোট্ট একটা অংশ আমি এটাকে ছোট ছোট ইয়ে দিয়ে দেখাই দেখো এ বি1 এর সাথে এই অংশটা আছে অন্য কালার দেই বি1 এর সাথে এটা আছে বি2 এর সাথে নাই মানে ফিগারটা আসলে হয় নাই ঠিক মতো এটাকে মানে আরেকটু বড় করলে বি এর সাথে মানে সবার সাথে আসতে হবে এইরকম ধরো এটা বি এর সাথে একটু সংশ্লিষ্ট আছে তাহলে বি4 এর সাথে দেখো এই জায়গাটা আছে ঠিক আছে এই জায়গাটা হচ্ছে বি কে ওই যে ডট ডট দেয়া আছে এখানে দ্যাট মিন্স এটা মিন করতেছে বি কে থেকে আসছে বি5 থেকে আসছে এতটুকু অংশ বি3 থেকে আসছে এতটুকু অংশ তার মানে এই ইভেন্ট যেটা আছে এই যে এ যেটা এ দেখো বি1 বি2 আপ টু বি কে প্রত্যেকটা ইভেন্টের সাথেই কিছু না কিছু অংশ সংশ্লিষ্ট আছে তাইলে এ কে আমরা কিভাবে লিখতে পারবো সেটের মাধ্যমে জাস্ট আমরা লিখতে চাচ্ছি এ কে আমরা কিভাবে লিখতে পারবো এ আমার কথা কি বুঝছো দেখো তো সবগুলো ইন্টারসেকশন হবে নাকি? এক্স্যাক্টলি হ্যাঁ ইন্টারসেকশন হবে এই তো হইছে তো কার ইন্টারসেকশন মানে বি এর সবগুলা পোর্শনের সাথে বি এর পোর্শনের সাথে সবগুলোর ইন্টারসেকশন হবে এই যে এটা কি ক্যাপিটাল এ এটা কার সমান হবে এটা হবে এ ক্যাপ বি আন্ডারস্কোর 1 ওকে এটার সমান হবে নাকি এ হবে এটার সমান আমি একটা দুইটা জাস্ট দেখবো তারপর বাকিটা ইয়ে করে ফেলবো সবগুলো সামেশন হবে নাকি স্যার? এখন কিন্তু আমরা সামেশন ইউজ করতে পারবো না কারণ আমি তো ইভেন্টটাকে লিখতেছি সেট লিখতেছি এইগুলাই হচ্ছে বোঝার জিনিস এটা যদি এখানে এটা বোঝার কিছু না এটা লিখলাম এরপর ধরো আমি ডট ডট দিয়ে দিলাম অনেকগুলা দেওয়ার পরে জাস্ট এরকম অনেকগুলো আছে তাইলে এটা কি এ ইকুয়ালস টু হচ্ছে এ ইন্টারসেকশন বি1 এর সাথে বি এর যতটুকু অংশ আছে এটা এর সাথে বি এর যতটুকু অংশ আছে এটা এর সাথে বাকি বি গুলোর যতগুলো অংশ আছে বি2 সরি নিচে সেকেন্ড এটাতে হচ্ছে বি2 লিখি আর একটা অনেকে আবার এত স্কিপ করলে অনেকে বুঝতে চায় না জিনিসটা আমি বি কে রাখি সমস্যা নাই বি কে এতটুকু রাখলাম তাইলে এখন দেখো এ হচ্ছে আমার এটা সমান আশা করি এটা সবাই বুঝতে পারছো এ বি1 এর সাথে যতটুকু অংশ এ বি2 এর সাথে যতটুকু অংশ প্রত্যেকটা ইউনিয়ন কারণ ইউনিয়ন করলে আবার সবগুলো একসাথে হয়ে যায় তার মানে এখানে এ যেটা আমরা দেখতেছি লেফট সাইডে এ যেটা দেখতেছি এই এর মানে হয়ে গেল আবার কি এই প্রত্যেকটার সাথে এই ইউনিয়নের সমান তাই এখন আমরা যদি এটা থেকে প্রবাবিলিটি ইউজ করতে চাই এই জায়গাটাতে যদি প্রবাবিলিটি ইউজ করি তো আমরা এটা কি বলবো প্রবাবিলিটি অফ এ ইকুয়াল এখন হচ্ছে আমাদের ওই যে ফর্মুলা চলে আসতেছে দেখো এই যে এটা একটা ইভেন্ট দেখো এ ইন্টারসেকশন বি1 এই জায়গাটা একটা ইভেন্ট না এর সাথে বি1 এর যে অংশটা এই জায়গাটা একটা ইভেন্ট এর সাথে বি2 এর যে অংশটা এটা একটা ইভেন্ট এর সাথে বি3 এর যে অংশটা এটা একটা ইভেন্ট এখন এই প্রত্যেকটা ইভেন্টের মাঝখানে কে আছে ইউনিয়ন তো এখন দেখো এখন বলো আমাকে এ ইন্টারসেকশন বি1 এ ইন্টারসেকশন বি2 এ ইন্টারসেকশন বিকে এই ইভেন্টগুলো আমরা এতক্ষণ যা পড়ছি সব এখন চলে আসবে এই ইভেন্টগুলো এখন কি ধরনের ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট মিউচুয়ালি এক্সক্লুসিভ ইনক্লুসিভ কি ধরনের ইভেন্ট ডিপেন্ডেন্ট হ্যাঁ তো এই ইউনিয়ন বি1 এর ডিপেন্ডেন্ট স্যার সাউন্ড শুনতেছি না সবগুলো মিউচুয়ালি এক্সক্লুসিভ না স্যার সবগুলা মিউচুয়ালি এক্সক্লুসিভ কারণ মিউচুয়ালি এক্সক্লুসিভ আমরা কি জানতাম স্যার কোনো ধরনের নাই চেক নাই একসাথে ঘটা সম্ভব না হ্যাঁ তো এ ইন্টারসেকশন বি1 তো মিন করে কোন জায়গাটা এখানে তো পুরোটা দেখাই তো কষ্ট হয়ে যায় এ ইন্টারসেকশন বি মিন করে এই জায়গাটা না এই যে এই জায়গাটা না জি স্যার এই জায়গাটা তো এই জায়গাটা কি এই জায়গাটার সাথে রিলেটেড বি3 এর সাথে যে অংশটা আছে মিলে না স্যার মিলে না তারপর দেখো এই জায়গাটার সাথে মিলে কারোর সাথে কেউ মিলতেছে না তার মানে হচ্ছে এই প্রত্যেকটা পোরশন দ্যাট মিন্স এই জায়গাটা হলে এই জায়গাটা হবে না এই জায়গাটা হলে এই জায়গাটা হবে না ঠিক আছে তার মানে এই যে ইন্টারসেক্টিং এর সাথে বি আই গুলার যে ইন্টারসেকশন এই ইন্টারসেকশন গুলা হচ্ছে সবগুলা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস ঠিক আছে এখন আমরা কি করতেছি এখানে স্যার এটাকে আবার ইন্ডিপেন্ডেন্ট বলা যায় না? না কেমনে বলবো ইন্ডিপেন্ডেন্ট এটা কি কোনো না তো ইন্ডিপেন্ডেন্ট বলা যাবে ইন্ডিপেন্ডেন্ট বলা যাবে এটার কি কোনো ইফেক্ট পড়তেছে ইফেক্ট পড়তেছে না তো কোনো কেউ কারোটার উপর ইফেক্ট ফেলতেছে না সব আলাদা আলাদা ডিসজয়েন্ট
এক্সক্লুসিভ। এর সাথে B1 এর যতটুকু অংশ আছে ও কারোর সাথে কোনো সংশ্লিষ্টতা নাই, ও আলাদা জিনিস। এর সাথে B2 এর যতটুকু অংশ আছে ওই জায়গাটা পুরোটা আলাদা জিনিস, ও কারোর সাথে কোনো সংশ্লিষ্টতা নাই। তো এই জিনিসগুলো কি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন আসো, তাহলে আমরা কি জানি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট হলে যখন আমরা প্রবাবিলিটি ইউজ করি তারপর প্রবাবিলিটি কি হয়ে যায়? যোগ। দেখো আমি পাইছিলাম কিন্তু আমরা ফর্মুলা অলরেডি। তাহলে এটা কি আমরা এটা লিখতে পারি, এগুলো যোগ হয়ে যাবে, সব ইভেন্টগুলো সব যোগ হয়ে যাবে, এটা হয়ে যাবে। বুঝা গেছে? তাইলে এই সবগুলোকে এখন আবার দেখো এখন নতুন করে এই জায়গাটা নিয়ে এখন আবার নতুন করে এখানে আরেকটা, এই যে প্রত্যেকটা কেস, এই যে A ইন্টারসেকশন B1, এখন হচ্ছে এটা কি একটা প্রবাবিলিটি। দেখো এর প্রবাবিলিটি, এ একটা ইভেন্ট। এখন এই ইভেন্টটা চিন্তা করে দেখো তুমি ডায়াগ্রামের ভিতরে কোথায় আছে। প্রথমত পুরাটা একটা স্যাম্পল স্পেস, এটারে আমরা প্রথমত কতগুলো ইভেন্টে ভাগ করছি। তাইলে B1 B2 B3 সবগুলোর কিন্তু একটা প্রবাবিলিটি আছে অলরেডি নোন। এখন নতুন করে হয়েছে এ সবার সাথে সংশ্লিষ্ট, এটা হচ্ছে নতুন করে একটা ইভেন্ট। এখন এ কার সমান? এই পুরা এটার সমান। এখন এই যে এটার সমান, এ কতগুলো ইভেন্টের যোগফলের সমান হয়েছে, দেখো প্রবাবিলিটির যোগফলের সমান হয়েছে। তাহলে প্রবাবিলিটি যোগফলের সমান, তার মানে এগুলো তো A ইন্টারসেকশন B1 এটা নিজে একটা কি এখন ইভেন্ট। এখন এই ইভেন্টটা কি এর সাথে B1 এর সংশ্লিষ্টতা যেটা। এখন A এবং B1 এই ইভেন্টটা কি ধরনের ইভেন্ট? A এবং B1 খেয়াল করো, A এবং B1 এর সাথে A এর সম্পর্কটা কি? A এবং B1 এটা কি ধরনের ইভেন্ট? ইনক্লুসিভ ডিপেন্ডেন্ট। খেয়াল করো কেন ডিপেন্ডেন্ট? ওই যে B1 ছিল, B1 এর উপর বেস করে কিন্তু এর একটু অংশ পাইছি শুধু আমি, ইন্টারসেকশন শুধু অংশটা নিছি। খেয়াল করো শুধু অংশটা নিছি। বুঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাইলে দেখো এখন এটাকে আমি কিভাবে লিখতে পারবো, যেহেতু A এবং B1 এই ইভেন্টটা হচ্ছে, A এবং B1 এই দুটো ইভেন্ট হচ্ছে এখন ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। তাইলে এটাকে আমি কিভাবে লিখতে পারবো? A ইন্টারসেকশন B1 এটা আমরা কিভাবে লিখতে পারবো? তাইলে আমরা এটা ইউজ করব কি ডেফিনেশন, কার ডেফিনেশন ইউজ করব? কন্ডিশনাল প্রবাবিলিটি ডেফিনেশন। তাহলে দেখো কন্ডিশনাল প্রবাবিলিটি কিন্তু আমরা দুইটা ফর্মুলা পাই, এট এ টাইম দুইটা ফর্মুলা পাই। খেয়াল করো কিভাবে, বলতে পারবা? এটা সমান, আচ্ছা এটা না, আমি এটাই সরাসরি, আচ্ছা এটাই নেই, তাহলে দেখতে ইজি হবে। আর আমি থিওরি দেখাইতে দেখাইতে আমার প্রবলেম করবো কোন সময়, আল্লাহ। প্রবলেম অন্য একদিন করব। আর আরো একদিন এটার জন্য ইন্নালিল্লাহ, একদিন করলে ভালো হয় স্যার। স্যার আমরা তো গেলে একটা দিন এক্সট্রা ক্লাস নিব আর কি স্যার। মনে থাকবে না তো? জি স্যার, এত স্যার আজকে তাড়াহুড়া করে শেষ না করে স্যার আরেকটা দিন ক্লাস নিলে ভালো হতো স্যার। এখনো দুপুরের ভাতও খাই নাই স্যার। কেন খাও নাই? ক্লাস নেবো জানো, ভাতটা কেন খাইলা না? আমি তো হালকা একটু খাই আসছি, আমি তো খাই নাই বেশি একটা। আচ্ছা এটা যেটা বলতেছিলাম, আচ্ছা একটু দেখি শেষ করে দেবো, যাও বেশি তাড়াহুড়া করতে। ইন্টারসেকশনের ফর্মুলা আমার দুইটা হয়, একসাথে দুইটা ফর্মুলা হয় না, কোনটা ইউজ করবো আমি জাস্ট এটা বুঝাইতে চাইছি। এটা যদি বি হয় তখন এটা উল্টে যাবে, এ বি এরকম হয়। একই ফর্মুলা দেখো, এ ইন্টারসেকশন বি এর ফর্মুলা এটা, আবার এ ইন্টারসেকশন বি এর ফর্মুলা এটা। তাহলে দেখো তো এখন আমি কি এটা ইউজ করবো নাকি আমি এটা ইউজ করবো? এটা একটা প্যাচ না? হ্যাঁ স্যার, এটা প্যাচ। জি স্যার। আরে এই যে এখান থেকে দেখো না তুমি, আমরা তো প্রবাবিলিটি অফ A ইজ গিভেন ফর্মুলা এটা জানি, আর প্রবাবিলিটি অফ B গিভেন A যখন হয়, তখন উল্টাটা হয়ে যাবে, মানে তখন উল্টা হয়ে যায় না, উপরের পার্ট তো সেম থাকে, শুধু নিচের এটা চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। তাহলে এটা ধরে এখানে B ধরবো না? তাইলে এইখান থেকে প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B, দেখো এটা থেকে প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B এর মান পাবো আমরা এটা, আর সরি এটা থেকে পাবো এটা, আর এটা থেকে পাবো নিচেরটা। তাহলে দেখতেছি প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B একই সাথে দুইটা ফর্মুলা হচ্ছে। তাহলে এটা একটা কোশ্চেন হয় না, আমি কোনটা ইউজ করব? আমি এটা ইউজ করব নাকি আমি এটা ইউজ করব? তাহলে এটা কার উপর ডিপেন্ড করবে? ডিপেন্ড করবে কে কার উপর ডিপেন্ডেন্ট, দ্যাট মিন্স কোন ঘটনাটা আগে ঘটছে এটার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ স্যার, কে ছোট হাতের এনটা কার, হ্যাঁ মানে ছোট হাতের এনটা কে আর ছোট হাতের কেটা গেছে, যদি আগে উদাহরণটা বলি। হ্যাঁ, তাহলে প্রবাবিলিটি অফ A ইজ গিভেন B মানে কি B আগে ঘটছে আমরা জানি, তাহলে তখন আমরা এটাকে এইভাবে লিখি, ঠিক আছে? দ্যাট মিন্স প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B সমান প্রবাবিলিটি অফ A প্রবাবিলিটি অফ B ইজ গিভেন। তার মানে এটাতে কি বোঝায়? এই ঘটনাটা আগে ঘটছে এটা বোঝায়। তখন আমরা ফর্মুলাটা লিখি কি প্রবাবিলিটি অফ A ইনটু প্রবাবিলিটি অফ B ইজ গিভেন A। তাহলে এখন বলো এটাকে যদি আমি ভাঙি, এটা আমরা কিভাবে বলবো? তাহলে এখানে কোন ঘটনাটা আগে ঘটছে?
বিটা আগে করছে। তো বিটা That আগে means- করছে। হ্যাঁ, তাহলে প্রবাবিলিটি অফ আমরা প্রথমে বলবো কি B1, প্রবাবিলিটি অফ B1 যাব, বুঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে এইরকম এই প্রত্যেকটাই তো এরকম সেম ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এই প্রত্যেকটা এইরকম ফরম্যাটে আসবে। তাহলে প্রত্যেকটাকে আমরা সামেশনের মাধ্যমে যদি একসাথে দেখাই দিই, যোগের মাধ্যমে দেখাই দিই, তাহলে দেখো তো এই যে এটা আসে কিনা, দেখো বুঝছো কিনা। বুঝছো এই কথাটা? যে এটাকে ভেঙে প্রথমে আমরা এটা পাই, এটা থিওরামটা যদি আমরা ভাঙি আর কি, আমি তো স্টেটমেন্ট লিখছি শুধু, দেন পাই আমি এটা, হ্যাঁ, মানে কন্ডিশনাল প্রবাবিলিটি অ্যাপ্লাই করবো আমরা, মাল্টিপ্লিকেটিভ রুল, এ ইন্টারসেকশন বি এর মাল্টিপ্লিকেটিভ রুল, এগুলো ইউজ করলাম, এটা পেলাম। এটা পাওয়ার পরে তারপরে সবগুলাকে একসাথে আমরা যোগ করে দিলাম, তো এটাকে সামেশনের মাধ্যমে দেখাইছি, এই যে পি অফ এ এটা সমান এ ইন্টারসেকশন বি আই আই ইকুয়ালস টু 1 to k, যেহেতু এখানে কে সংখ্যক বি ছিল, এটার ইন্টারসেকশন। আর এটাকে যদি আমরা ভাঙি তখন আমরা ফর্মুলাটা পাই এটাতে। এটাকে বলা হয় টোটাল প্রবাবিলিটি। মানে হচ্ছে আমরা ওই যে এ ইভেন্টটাকে কনসিডার করছিলাম যেটা আরো কতগুলো ইভেন্টের সাথে সংশ্লিষ্ট, অন্য কতগুলো ইভেন্ট থেকে আসছিল এ ইভেন্ট, তাইলে একে সাম আপ করলে, এ প্রবাবিলিটিটাকে সাম আপ করলে কি হবে, এই যোগ এগুলার এই কন্ডিশনাল প্রবাবিলিটি, দ্যাট মিন্স মাল্টিপ্লিকেটিভ রুলগুলোর সামেশন হিসেবে আসবে। এটাকে বলা হয় টোটাল প্রবাবিলিটি। আচ্ছা, সেট করে এরপর অনেক কিছু করে দিই স্যার। হ্যাঁ, কি 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 বুঝি নাই স্যার, মানে আমরা সবগুলোকে মিউচুয়ালি এক্সক্লুসিভ করছি, এরপর হ্যাঁ। ওগুলোর মধ্যে মানে ইকুয়েশন ফালাইছি, এরপর হ্যাঁ। কন্ডিশনাল এটা ইউজ করছি, হ্যাঁ, সবগুলো স্টেপ বাই ওই স্টেপ। তো, তাইলে ওইখানে দুই ধরনের ইভেন্ট ইউজ হয়, একটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ আর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টগুলো ইউজ, ডিপেন্ডেন্ট ইভেন্ট ইউজ হয়। হ্যাঁ স্যার, কন্ডিশনাল। আচ্ছা, আর এখন হচ্ছে থিওরাম অফ টোটাল প্রবাবিলিটি। এই থিওরাম অফ টোটাল প্রবাবিলিটির আর একটা লাইন এক্সটেনশন হচ্ছে বায়াস রুল, এই হচ্ছে বায়াস থিওরাম। এটা হচ্ছে এতটুকু পর্যন্ত আমার ঠিক আছে, এই সব কথা ঠিক আছে, শুধু এখন নতুন করে হচ্ছে কি বলবো, এই ইভেন্ট তো ঘটে গেছে এখন আমি জানি, দেখুন এখন হচ্ছে রিভার্স যাওয়া। স্যাম্পল স্পেস এস ছিল, এখান থেকে এই ইভেন্টগুলো সব নিয়ে স্যাম্পল স্পেস এসটাকে ভাগ করলাম, দেন ভাগ করার পরে এই প্রত্যেকটার সাথে সংশ্লিষ্ট একটা এ ইভেন্ট ছিল, এ এর সম্ভাবনা কতটুকু আমরা এটা বের করছি। এখন কাজ হবে, এই ইভেন্টটা ঘটে গেছে, এবার হচ্ছে এ ঘটে গেছে আমি জানি, এ কমপ্লিটেড, এখন বলবো একটা স্পেসিফিক বি এ থেকে আসছে, তার সম্ভাবনা কতটুকু। এটা আবার কেমন ধরনের কথা, এখন দেখো এ শেডেড রিজিয়ন যেটা, এর ভিতরে দেখো বি এর একটু অংশ আছে না, B1 এর আছে, B2 এর আছে, এরকম বি কে সংখ্যক প্রত্যেকটার একটু একটু করে অংশ আছে। তাহলে এখন আমরা বলতেছি আরো এক্সটেন্ড করতেছি আগের জায়গাটা, টোটাল থিওরামটাকে আরেকটু এক্সটেন্ড করতেছি। এক্সটেনশনটা কি, যে এখন এই যে টোটাল প্রবাবিলিটি, এর যে টোটাল প্রবাবিলিটি এটা আমি জানি, এটা আমরা বের করে রাখলাম। এখন আমি জানতে চাচ্ছি যে এ থেকে B1 এর অংশ কতটুকু আসছে, তার প্রবাবিলিটি কতটুকু, এটা বের করতে হবে। দিস ইজ দ্য বায়াস রুল, আর কিছুই না। তাইলে কন্ডিশনটা দেখো এখন কি বলছি, দেখো এই যে এটা, মানে স্যার বি এর কয়টা অংশ আসছে, বি এর কয়টা অংশ, না না বি এর কয়টা অংশ আসছে না, মানে এ কে একটা স্পেসিফিক বি, হয় এটা B1 এর ভিতরে নাই, এ সবাইকে নিয়ে আসছে, তাইলে এ অংশ আসছে। বুঝা গেছে? এখন বলতেছি কি, বায়াস থিওরাম বলতেছে এটা, এ যে সবার সাথে সংশ্লিষ্ট ছিল, আমি টোটাল থিওরামের মাধ্যমে এ প্রবাবিলিটিটা আমি এখন জানি, এটা এখন হ্যাপেন্ড, এটা হয়ে গেছে, এ জানি। এখন নতুন করে বের করতে বলছে যে এই যে এ, মানে এর যে এই ঘটনাটার সম্ভাবনা যেখানে আমি জানি, এখন আমাকে বলতে হবে একটা স্পেসিফিক বি এর অংশ যে এ থেকে আসবে তার সম্ভাবনা কতটুকু। এক কথা না, কিন্তু আগেরটার সাথে কিন্তু এটা এক কথা না, আগে ছিল বি থেকে এর একটা অংশ, B2 এর সাথে এর একটা অংশ, এই সবগুলা অংশকে একসাথে করে পাইছি আমি এ। দেখো এ পুরাটাকে যখন যোগ করছি, টোটাল থিওরাম করছি, টোটাল প্রবাবিলিটি থিওরামটা অ্যাপ্লাই করছি, তখন হচ্ছে এর পুরাটা পাইছি। এখন বলতেছি এ থেকে একটা স্পেসিফিক বি, সাপোজ এটা B2 হলো বা B3, এখানে B2 যেহেতু নাই, B2 এর আমি B3 এর কথা বলি, শুধু B3 এর অংশ এটা বের করতে হবে। তাইলে এটাকে আমরা কন্ডিশন অনুযায়ী লিখবো, এটা যে এ হচ্ছে হ্যাপেন্ড, জানি এই ঘটনাটা ঘটে গেছে। এখন এ থেকে বি আর, এ আর দ্বারা বুঝাচ্ছি B1 থেকে বি কে এর মধ্যে যে কোনো একটা আর এর মান তুমি
3 দাও, তার মানে এটা B3। তার মানে এ থেকে B3, শুধুমাত্র B3 ঘটবে, তার সম্ভাবনা কতটুকু? তাইলে এটা ডেফিনেশন অনুযায়ী আমরা কি বলতে পারি? প্রবাবিলিটি অফ, এটা আরেকটা লাইন যদি আমি বাড়াই, জিনিসটা এরকম, তাহলে আরো ক্লিয়ার হয় জিনিসটা। ইকুয়াল probability of BR divided by, দেখো এটা হবে, দেখো এটা হবে, দেখো এটা কোত্থেকে? এটা হচ্ছে আমার কন্ডিশনাল প্রবাবিলিটি ডেফিনেশন থেকে। এই ঘটনাটা ঘটে গেছে আগে, নিচে প্রবাবিলিটি অফ এ, আর উপরে কে? এ থেকে বি এর অংশ কতটুকু? এই যে দেখো প্রবাবিলিটি অফ বি এর ইন্টারসেকশনে, দেখো এটা আগের কারোর সাথেই কিন্তু মিলে না, কোনো কনসেপ্টের সাথে। এখানে বি এ ইন্টারসেকশন এ মানে হচ্ছে সবগুলা নিয়ে যোগ করে ফেলছি, এখানে কিন্তু কোনো সাম আপ নাই, শুধু এর সাথে বি এর একটা অংশ। মানে এখন বের করতে হবে এ থেকে একটা স্পেসিফিক বি এর অংশ কতটুকু, তার সম্ভাবনা কতটুকু। এটা মানে স্যার হচ্ছে B3 যে এর একটা মানে এর একটা অংশ ছেদ হ্যাঁ করছে, ওইটা মানে প্রমাণ করতে হবে বা বাইর বের করতে করতে হবে। হবে, বের করতে হবে, কি বের প্রবাবিলিটি করতে হবে? কত? হ্যাঁ, প্রবাবিলিটি বের করতে হবে। কোনটা? মানে B3 এর যেই অংশটা এ থেকে আসছে, এই জায়গাটা। দ্যাট মিন্স আমি ওই যে এখানে যদি তুমি আমি ড্রয়িং এর মাধ্যমে দেখাই, যে এই অংশটা আর কি, এই যে এই জায়গাটা, এটা বা এই যে এই অংশটা, তাহলে এটা কি এ এর একটা অংশ না? এর একটা অংশ। এই এ থেকে এই B3 এর এই জায়গাটা যে আছে, তার সম্ভাবনা কতটুকু, শুধু এই জায়গাটার জন্য, এই যে শেডেড আমি যেটা সেট করলাম এখন, এই জায়গাটার সম্ভাবনা কতটুকু, এটা বের করতে হবে। তাহলে আমার এটা হচ্ছে কন্ডিশনাল ডেফিনেশন, কন্ডিশনাল প্রবাবিলিটি ডেফিনেশন। এ যেহেতু গিভেন, নিচে হচ্ছে প্রবাবিলিটি অফ এ, আর ফেভারেবল কতটুকু হবে, এর সাথে বি এর অংশ কতটুকু, দ্যাট মিন্স আমার এই শেডেড জন্য B3 এর অংশ কতটুকু। তাহলে প্রবাবিলিটি অফ বি আর ইন্টারসেকশনে এটার মান আমরা অলরেডি জানি কত আসবে, কন্ডিশনাল প্রবাবিলিটি ডেফিনেশন থেকে, ওই যে এটা আমরা অলরেডি ভাঙছিলাম আগেও। আর প্রবাবিলিটি অফ এ, এটা তো আমরা জানি একটু আগে টোটাল থিওরাম থেকে। প্রবাবিলিটি অফ এ মানে হচ্ছে এর সাথে বি এর যতগুলো অংশ ছিল সবগুলোকে যোগ করলে পাওয়া যায় প্রবাবিলিটি অফ এ। এটাকে বলা হচ্ছে বাইস থিওরাম। এটাকে এক্সপ্যান্ড করলে যে এটা দাঁড়াবে ফাইনালি। স্যার এটা কঠিন। এটা কঠিন? হ্যাঁ স্যার, এটা কঠিন। বিষয়টা কি তাহলে শোনো আমি একটু বলি, আমি যে মানে এই বায়াস থিওরিতে ওটার সাথে কম্পেয়ার করে ফিগার থেকে যে বলছি, কিছুটা বুঝছো কিনা? কিছুটা? হ্যাঁ স্যার বুঝছি, তাহলে স্যার। কিছু যদি বুঝো তুমি ধরে রাখো যে এটা যদি ফিজিক্যাল হতো, তাহলে ফিজিক্যাল হলে আমি তোমার একটা 100% বুঝাইতে পারতাম, যে জিনিস আমার কেউ বুঝাইতে পারে নাই। স্যার মানে কি বলে, আগে মানে সিকোয়েন্সিয়ালি আসার কারণে অনেকখানি বুঝছি, তারপরে স্যার মানে একটু প্যাচ গোছ লাগতেছে। লাস্টে দিয়ে একটু প্যাচ গোছ লাগতেছে, এটাই তো নামের সাথে সার্থকতা মিল করছে স্যার। আমি একটু বলি, এই প্যাচ গোছটা ছুটে যাবে কি করলে জানো? এক্সাম্পল নাকি স্যার? এক্স্যাক্টলি। এই যে তোমাদের জন্য আমি একটা সুন্দর একটা এক্সাম্পল এনে সেটআপ করে রাখছি, একদম পুরোটা পড়া আছে। আমি দেখাই আমি এটার সাথে রিলেটেড কোন এক্সাম্পলটা করাবো। এই একটা করালে দেখবে এখানে কত জিনিস একসাথে চলে আসবে। এই যে এই এক্সাম্পলটা, এটা যখন দেখাইতাম, তাইলে ধরো যে তুমি এই বায়াস থিওরাম কিভাবে অ্যাপ্লাই হচ্ছে পুরো জিনিস বুঝে যেতা। এই যে দেখো এটাকে কিভাবে ভেন ডায়াগ্রাম, সরি এই যে ট্রি ডায়াগ্রামটা নিছি, ঠিক আছে? ট্রি ডায়াগ্রামের পরে তারপরে ফাইনালি এই যে বি এবং সি, এই যে বি এবং সি এর যে অ্যান্সারটা, এটাই হচ্ছে আমার এই বায়াস থিওরাম। এটা এক্সাম্পলের কথা যখন বলবো, এক্সাম্পল যখন দেবো, তখন হচ্ছে ওই জিনিসটা পুরো বোঝা, ওই ফিগারের সাথে কম্পেয়ার করে করে বোঝা যাবে আর কি। তাই এখন কথা হচ্ছে, তোমরা বলতেছো আবার এখন তোমরা ক্লাস করবো না, এখন যদি এটা কন্টিনিউ করো তাইলে ধরো আমি জিনিসটা একদম নিট এন্ড ক্লিন বুঝাই দিতে পারতাম, নয়তো আবার এই জিনিস রিপিট করতে হবে। স্যার আগামীকালকে কি স্যার আপনি ফ্রি আছেন স্যার? আমি বেটা আচ্ছা না স্যার, আপনি আগামীকালকে ফ্রি নাই, থাকলে তো আজকে ক্লাস নিতেন না। সরি, আগামীকাল যদি ফ্রি থাকতাম তাইলে কেন আজকে দুইটা ক্লাস নেওয়া লাগতেছে? সরি সরি স্যার আজকেই করে ফেলেন স্যার। আমি তোমরা চাইলে ধরো একটা ব্রেক নিতে পারো, আমরা পরে নিলাম, যেহেতু অনলাইন ক্লাস। আরে বেটা বিকালে করলাম, আর একটু ব্রেক নিয়ে করা যায়, সমস্যা নাই। তবে সাথে সাথে করে ফেলে। এই যে দেখো ট্রি ডায়াগ্রাম, এই যে দেখো এগুলো কি, আমি যদি এখন জিনিসটা না বুঝাই দিই তাহলে তোমার কাছে ইজি লাগবে, আরে বাবা এগুলো কি লিখে রাখছে স্যার। অথচ যখন তোমার আমি দুইটা প্রবলেম দেখাই দেবো, আমি আশা করি বাকিগুলো নিজেরা বুঝতে পারবা, ধরতে পারবা জিনিসগুলো কিভাবে হচ্ছে। স্যার তাইলে দেখায় দেন দুইটা প্রবলেম, বেশি সময় লাগবে না তো আসলে। না বেশি সময় লাগবে না, আমি তো বলছি তাইলে স্যার দেখায় দেন। দেখো একটা ব্রেক দিয়ে দেখাই স্যার, একটা ব্রেক দিয়ে দেখেন স্যার, মাথা এখন প্রবলেমগুলো স্যার ব্রেক দিয়ে দেখান স্যার, মাথা তো ব্রেক ঠিক আছে ব্রেক। তাহলে দেখো আমার মোটামুটি থিওরিটিক্যাল কনসেপ্ট আমার মোটামুটি শেষ, এরপরে যেগুলো প্রবলেম দেয়া আছে, এই যে বায়াস রোল, আর এই হচ্ছে আমার, এটা হচ্ছে একটা শর্ট চার্ট প্রবাবিলিটি রোলস, মানে আমি কখন কোনটা ইউজ করব এই চার্ট করে রাখছি, যে আমার 3 ধরনের রোল আছে, এডিটিভ রোল, মাল্টিপ্লিকেটিভ রোল আর হচ্ছে বায়াস রোল। দ্যাট মিন্স এই 3 ক্যাটাগরিতে যেভাবে তুমি প্রবলেম সলভ করে এই 3 ক্যাটাগরিতে পড়বে, ঠিক আছে? এখন এডিটিভ রোলে জানি আমরা দুইটা ফর্ম হয়, একটা হচ্ছে যখন মিউচুয়ালি এক্সক্লুসিভ, যখন মিউচুয়ালি
নট Exclusive এক্সক্লুসিভ। না। আর যখন মাল্টিপ্লিকেটিভ রুল কখন হয়, যখন ইভেন্টগুলো ইন্ডিপেন্ডেন্ট হয়, ইভেন্টগুলো ডিপেন্ডেন্ট হয়। তার মানে এই Dependent। কেসগুলো যদি আমরা ধরে ফেলতে পারি কোশ্চেনের ভিতর, তাইলে দেখবা যে আমার প্রবাবিলিটি করা ইজি। এটা হচ্ছে আমার ছোট চার্ট। তাইলে আমরা 10 মিনিটের ব্রেক নেই। 10 জি মিনিট। স্যার। হ্যাঁ স্যার। ওকে, তাইলে 4টায় ব্রেক করতেছি আমি। আসসালামু আলাইকুম। আমরা কি লাইনে থাকবো, নতুন করে জয়েন করবা? স্যার এখানে থাকবো স্যার, স্যার এখানে থাকবো স্যার। ঠিক আছে, তোমরা থাকো, গল্প সল্প করো, স্যার তোমাদের লাইনেই যা থাকি দরকার তা আমরা। করো, লাইনে থাকো। আমি স্যার হ্যাঁ ঘুরে আসি একটু উপর থেকে। হ্যাঁ বলো। বলছি স্যার, আমার আইডি স্যার 4, আমার এই এরিয়াতে স্যার সারাদিন কারেন্ট নাই, তো আচ্ছা স্যার, ফোনের আচ্ছা চার্জও শেষ খালিদ স্যার। স্যার এই জন্য বলছে, স্যারকে লাস্টে একবার সব শেষ হলে আমি রায়েদ আর শাফিন মিলে স্যারকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। আমাকে আমরা জানাবে। স্যারকে ওকে, জানাবো, ঠিক আছে? আমাদেরকে ওকে বলিস, স্যার, স্যারকে আমরা বলবো। মানে ঠিক তোমাদের আছে? যার যেটা সমস্যা হবে প্রথমত সিআরকে জানাইও, এরপরে আমার সাথে দরকার হলে আমি পরে আবার বলবো। নয়তো ক্লাসের সময় না, এটা আসলে ক্লাসের পরে করলে বেটার হয়। এই যে হ্যাঁ তুমি এখন ক্লাসে। বলছো তোমার প্রবলেম হচ্ছে, তুমি এখন এসে জয়েন করছো, দ্যাটস গুড। কিন্তু কেউ একবারে জয়েন করলো না, এখন ওর জন্য সুপারিশ করা হয়, তো এটা হচ্ছে পরে কনসিডার করবো, এখন না। ঠিক আছে? স্যার আমি পুরা ক্লাসে ছিলাম স্যার, মানে এখন শেষ হয়ে গেছে তো এই কারণে বলতেছি। কি শেষ হয়ে গেছে? মানে স্যার ব্রেক দিচ্ছেন দেখে বলতেছিল। আচ্ছা সমস্যা নাই খালিদ, এটা আমরা স্যারকে তুই আমাকে জানা রাখলে আমি স্যারকে পরে হোয়াটসঅ্যাপে বলে দিব। জি স্যার, 10 মিনিটের ব্রেক স্যার। হ্যাঁ, তাহলে 10 মিনিট পরে আসতেছি। হ্যাঁ স্যার, আসুন স্যার। ওকে। ইকবাল, তাজওয়ার, একটু রেকর্ড আপাতত অফ রাখ, স্যার আবার ক্লাস শুরু করলে অন করিস, শুধু শুধু ফাইলটা বড় হবে। ইকবাল, তাজওয়ার, রেকর্ড একটা আপাতত অফ রাখ, 10 মিনিট পরে আচ্ছা আবার আমি স্যার। আর রেকর্ড করব না, ইকবাল করবে আর কি বাকিটা, সমস্যা হবে না তো? যদি কোনো ভেজাল হয় তুইও কর, ও করুক, দুইজনে করিস। আচ্ছা ভাই, একটা ভালো টিউশনের দরকার, টিউশনই থাকে। শামীম এগুলো কি বলতেছো তুমি? ছি। আচ্ছা আমার পড়ানো আছে স্যার, আমি হ্যাঁ, স্যারের শামীম। রুটিন দেখে ধরো 4টায় আমি ওই স্টুডেন্টকে বলছি যে 4টায় আসবো, এখন ব্রেক শেষে আমার ক্লাস, তাহলে তো সমস্যা হয়ে গেল না? দাঁড়া একটা মিনিট। আফরিন, তোরে তো পার্টিসিপেন্টের লিস্টে দেখায়, তুই ইয়া কর, করোনার আরেকটু মধ্যে অডিও দে। নয়, করোনার মধ্যে টিউশনই না। করোনার মধ্যে টিউশন না, মাস্ক পরায় পড়াবে আর কি, সমস্যা নেই, মাস্ক পরায় যাবে, ওটা ব্যাপার না, সামাজিক দূরত্ব থাকবে। আচ্ছা কি জানি বলতেছিলাম। হ্যাঁ শাফিন, শাফিন মেয়ে স্টুডেন্ট পড়ানো যাবে না। আচ্ছা যেটাই শাফিন বড় কথা আছিস? সেটা হলো যে কাজ করলে যাদের আমি বলি বি সেকশনে যাদের নেটওয়ার্কের প্রবলেম বা যা কিছু হবে, শাফিনকে বলিস, সি সেকশনের রাইটকে বলিস, এই সেকশনে সবাই আমাকে বলিস, আমরা 3 জনে মিলে দেন স্যারকে একটা প্রতি ক্লাস শেষে একটা ইয়ে দিয়ে দিব। যেরকম আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখছি, 171 জন প্রেজেন্ট ছিল একটার আচ্ছা মোমেন্টে। নিলয় শোন, হ্যালো হ্যাঁ বল কাজল, বল। দোস্ত, আসলে বিকেলে ক্লাসটা বা দুপুরে ক্লাসটা না নিলে হয় না, মানে 9টা থেকে 2টার মধ্যে কভার করা যায় যে কোনো আচ্ছা ক্লাস? ব্যাপারটা হচ্ছে যে আমাদের সব, আমরা যত আমাদের এবার যারা টিচার প্যানেল করছে সব টিচাররাই বিকাল বেলা একটু বেশি ফ্লেক্সিবল। ফরাদ স্যার চাই নাই, ফরাদ স্যার সকালে যাচ্ছিল, বাট সকালে আমরা তো ম্যানেজ করতে পারি নাই। আমাদের রাজ্জাক স্যার ক্লাস, আজকে রাজ্জাক স্যারের ক্লাস ছিল না তোদের সাথে প্রোডাকশন প্রসেসের, ওটা যদি স্যার আগে না, বলতো তাহলে তো আমাদের সকালে। cancel হয়েছে। তো কখন ক্যান্সেল করছে? 9:47 ক্যান্সেল করছে। কি রে ভাই, হ্যাঁ তো কেমনে ইয়ে করবো? 9টা নাহলে তো আমরা সকালবেলা নিতাম। এখন ব্যাপার হচ্ছে যে ফরাজ স্যার ছাড়া বাকি সব টিচারে মোটামুটি বিকাল বেলা ক্লাস নিতে বেশি প্রেফার করে। যেরকম মাহবুব স্যারের 2টা পর্যন্ত অফিসিয়াল কাজ থাকে, তারপর মুস্তাফিজ স্যারও সেম কাহিনী, এরপর পাভেল স্যারেরও একই ব্যাপার। রাজ্জাক স্যারের সকালবেলা ক্লাস নিতে সমস্যা নাই, উনি সকালবেলায় ক্লাস নেয়। তারপর তাহমিনা ম্যাডাম আমাকে বলতেছিল বিকালে ক্লাস নেওয়ার কথা। আর তারপর কি বলে এটাকে, কামরুল স্যার, জামিলা ম্যাডাম বলতেছিল বিকাল বেলা হলো ওনার জন্য ভালো হয়, কারণ সকালবেলা সমস্যা হচ্ছে কি এরা নন ডিপার্টমেন্টাল যারা আছে তাদের অন্যান্য ডিপার্টমেন্টেও ক্লাস থাকে, তো ওদের টাইম পাওয়ার একটু কষ্ট হয়ে যায়। ঠিক আছে, সব মিলায়া একটু কম্প্রোমাইজ করতে হবে আর কি। আমাদের ধর 2টা থেকে 5টা ওই টাইমটাতে, ওনারা 9টা থেকে 1টা করতেছে, ঠিক আছে করুক, আমরা 2টা থেকে 5টা করি, সমস্যা কোথায়? আমরা এই টাইমটাতে করলাম, আমরা বাকি কাজ সকালবেলা করলাম। নিজেদের তো টিউশনে সকালে খরচ দেয়, অনলাইন ক্লাস আছে না? স্টুডেন্ট অনলাইন ক্লাস করে সিরিয়াস। ভাই কি কইতাম আমার স্টুডেন্টগুলো খুব ভালো। হ্যাঁ ইকবাল বল। বলতে স্যারকে বলে আসরের নামাজ পড়ে আসতে হবে সবাই, 4টা 10 পর্যন্ত টাইম লাগবে। হ্যাঁ সময়টা দিতে বল।
আসর নামাজের সময় দিতে হবে। আচ্ছা ঠিক আছে, স্যার আসলে স্যারকে তখন বলবো। আর আমি যতটুকু বুঝি স্যার আজ নিজেও আসলে নামাজ পড়ে আসবে। আচ্ছা জ্ঞান তো স্যার কি রোল নাম্বার থাকবে, প্রেজেন্ট নিবে নাকি এমনি নিবে? প্রেজেন্ট এভাবে দেয় না, প্রেজেন্ট হয় যে অটো কি হয় বলে এটাকে, অটো রিপোর্ট। মানে আচ্ছা ঠিক আছে, তাহলে বাদ দে।